কোয়ালিফিকেশনে যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে খেয়াল করো। মাস্টার ডিগ্রি বা বিএড রয়েছে মানেই তুমি কিন্তু কোয়ালিফাইড নও। আগে ওই জায়গাটা ঠিক করো, কারণ ওইরকম কোয়ালিফাইড স্টুডেন্ট প্রচুর রয়েছে। তুমি তাদের দলে নাম লিখো না, তোমার কোয়ালিফিকেশন নিজের মতো করে তৈরি করো। একটু ওয়েট করে যাই, ম্যাডাম জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। আবারও বলছি, আজকের ক্লাসে আমি আগামী দিনের ক্লাস সম্পর্কে জানিয়ে দেবো যে কবে থেকে কি ক্লাস শুরু হচ্ছে, সাপ্তাহিক রুটিন কি হবে, টাইমিং কি থাকবে ক্লাসের, দেন অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কিভাবে অ্যাডমিশনের সমস্ত কিছু আমি আজকের ক্লাসে বিস্তারিত জানিয়ে দেবো তোমাদের কাছে। ম্যাডাম জয়েন করে গেছেন, আমার সময় নিচ্ছে না, 8টা 1 বাজে। একটু প্লিজ ম্যাডামকে কোঅপারেট করো। ক্লাস, ম্যাডামের ক্লাস যেখানে শেষ হবে আমি সেখান থেকে জয়েন করে আমি স্টার্ট করব। গুড ইভিনিং ম্যাডাম, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং সকলকে। গতদিন আমি তোমাদেরকে, আমি তুমি করে সম্বোধন করছি, আবার বললাম, গতদিন আমি তোমাদেরকে মোটামুটি একটা 9-10 এর সিলেবাস সম্বন্ধে ধারণা দিয়েছিলাম এবং 9-10 এর সিলেবাস সম্বন্ধে বলেছিলাম। আজকে আমি একটু 11-12 এর সিলেবাস নিয়ে বলবো। 9-10 এর থেকে 11-12 এর সিলেবাস খুব খারাপ নয়, কিছু যুক্ত হয়েছে, অর্থাৎ নতুন কিছু বিষয় আমাদের এখানে পড়তে হবে। 9-10 গুলো তো আমাদের পড়তেই হবে, তার সঙ্গে 11-12 আরো কিছু পড়তে হবে। এই হচ্ছে কি মুদ্রা কথা। এবং শুরুতে আরো একটা কথা বলবো, আমরা তো আমাদের আমাদের যে বিষয়গত বিষয়ের ভিতরে তো যাবোই, অনভার যাবো, কিন্তু তার আগে আমরা একটু কিছু তথ্য যেগুলো হয়তো বা তোমাদের কাজে লাগতে পারে, কারণ তোমাদের সঙ্গে হয়তো আমার লাস্ট কনভারসেশন, যারা ভর্তি হবে না, যারা ভর্তি হবে তারা তো আজকেই। দেখো, আমাদের 11-12 যেটা বেসিক্যালি জোর দিতে হবে যে তোমার 9-10 এর এবং 11-12 এর যে টেক্সট, সেই টেক্সট গুলো তো পড়তেই হচ্ছে। আমি গতদিন বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি সিলেবাসের মধ্যে, তাই আমি আজকে অত কিছুতে যাচ্ছি না। আমি আজকে তোমাদের যেটা পরীক্ষায় কাজে লাগবে, অর্থাৎ একটু গ্রামার সাইটে যাব, ঠিক আছে? তাই আমি এটা খুব সংক্ষিপ্ত ভাবে বলে যাচ্ছি এবং আমি আজকে দেখাবো 2016 এসএলএসটি কিছু কোশ্চেন্স, আমি একদম শেষে দেখাবো ওটা। এবং আমি এখন তোমাদেরকে কি কি বই আমাদের সাহায্যে আসবে বা কোন কোন বইগুলো পড়লে আমরা একটু এসএলএসটির ক্ষেত্রে সাহায্য, আমি না কোনো রামশ্যাম যদুমধুর বই বলবো না, কোনো নতুন কোনো গজিয়ে ওঠা সোকল্ড কোচিং সেন্টারের সোকল্ড নোটস টাইপস এর বই বলবো না, যেগুলো আমাদের আগাগোড়া অথেন্টিক বাংলা বই হিসেবে আমরা জানি, আমরা সেইগুলোকে ফলো করার চেষ্টা করবো এবং অবভিয়াসলি সেগুলোই আমি বলবো। যাক, সেটা আমরা পড়ে আসছি। এখানে বাংলা সাহিত্যের ইতিহাস যেটা, অর্থাৎ আমাদের 11-12 নতুন করে সংযোজিত হয়েছে ছোট্ট ছোট্ট দুটো বই, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস নামে। এই বই দুটো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এবং এর মধ্যে ওই গতদিন আমি যা যা বলেছিলাম বাংলা সাহিত্যের ইতিহাস সম্বন্ধে, ওর
রকম গুলোই কিন্তু ইন ডিটেলস রয়েছে, ওইগুলোই তোমরা পড়েছিলে গ্রাজুয়েশন, ওইগুলোই তোমরা পড়েছিলে মাস্টার্সে, সেইগুলো একটু এদিক ওদিক করে দেওয়া। এবং ভারতীয় সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য তো আমরা দেখিয়েছিলাম, এখানেও ওই এদিক ওদিক করে প্রায় একই সব রয়েছে। ব্যাকরণ তো একই ব্যাকরণ, ঠিক আছে। এখানে নতুন করে যেটা রয়েছে সেটা হচ্ছে সাহিত্যের রূপরীতি, যেটা আমাদের 9-10-এ নেই। অর্থাৎ সাহিত্যের রূপরীতি বলতে কি বোঝানো হচ্ছে, বোধহয় আমরা পড়েছি, তোমরা, আমি পড়েছিলাম অন্তত, তোমরা পড়েছো কিনা আমি জানি না। আমাদের যে সাহিত্য, সেই সাহিত্যটা বিভিন্ন রকমের হয়। কোনোটা ধরো নাটক, কোনোটা ধরো কবিতা, কোনোটা ধরো প্রবন্ধ, কোনোটা উপন্যাস, কোনোটা ছোট গল্প। এই যে এক একটা ধরনের লেখার এক একটা রকমের নাম দেওয়া, কেন নাম দিচ্ছে? এমনি এমনি তো দিয়ে দিচ্ছে না, তার যথেষ্ট কারণ আছে, সেই জন্য দিচ্ছে। তো এই যে নামগুলো দিচ্ছে, এই নাম দেওয়ার যে রূপ বা রীতি বৈচিত্র্য, কেন এই নামটা দিচ্ছে, কিছু কিছু পার্টিকুলার স্পেশালিস্ট বা স্পেশালিটি কিছু বৈশিষ্ট্য রয়েছে, তো সেই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে তো নামগুলো প্রোভাইড করা হচ্ছে, তাই না? সেই বৈশিষ্ট্যগুলো কোন কোন বৈশিষ্ট্য বা কি কি, সেগুলো কিন্তু আমাদের এই সাহিত্যের রূপরীতির মধ্যে দেখতে হবে। আমাদের এখানে দেখতে হবে যে কাব্য বলতে কি বোঝানো হচ্ছে। কাব্য বলতে দুটো কাব্যের কথা বলা হয় বেসিক্যালি, একটা হচ্ছে মহাকাব্য, একটা হচ্ছে গীতিকাব্য। কোনগুলোকে মহাকাব্য বলা হয়, কোনগুলোকে গীতিকাব্য বলা হয়, আমাদের দেখতে হবে। নাটক বলতে কি বোঝানো হচ্ছে, নাটকের বেশ কিছু ভাগ আছে, যেমন ট্রাজেডি, কমেডি, প্রহসন, একাঙ্ক নাটক। তো ট্রাজেডি নাটকই বা কাকে বলা হয়, কমেডি নাটকই বা কাকে বলা হয়, প্রহসন বলতেই বা কি বোঝানো হয়, আর একাঙ্ক নাটকই বা কি, আমাদের দেখতে হবে। উপন্যাস, ছোট গল্প এবং প্রবন্ধের রূপ বৈচিত্র্য সম্বন্ধে আমাদের জানতে হবে এখানে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সাহিত্যের রূপরীতি। এইবার তোমরা একটু লিখে নাও। আমরা এসএসসি বা এসএলএসটি, সেটা 9-10 হোক বা 11-12 হোক, সেই দুটো বিষয়ের উপর ভিত্তি করে আমি একটা ছোট্ট বুক লিস্ট দেব। আমি নিজেই লিখে দিতাম, কিন্তু আমি সময় পাইনি। একটু লিখে নাও, লিখে নিলে ভালো হবে, আমার যেহেতু লেখার সময় পাইনি। বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে যেটা দেখবে, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস একটা ছোট বই আছে। অসিত বাবুর তো 10-11টা খণ্ড, ওই খণ্ডে যাওয়ার দরকার নেই, একটা সমগ্র খণ্ডের মধ্যে সবটা একটা আছে, ঠিক আছে, সেইটা কিনতে হবে। ক্ষেত্রগুপ্তের বই কিনতে হবে এবং সুকুমার সেনের বইগুলো কিনতে হবে। কিন্তু সুকুমার সেনের আলাদা করে ওরকম একসঙ্গে কোনো খণ্ড করা নেই, ফলত সুকুমার সেনের অতগুলো খণ্ড পড়তে একটু সমস্যা হতে পারে, বা হতে পারে ইন দ্য সেন্স সুকুমার সেনের খণ্ডগুলো একসঙ্গে এইটুকুনি টাইমের মধ্যে তোমাদের হয়তো মানে কি পড়া শুরু করলে অন্তত 1 বছর লাগবে শেষ করতে। তাই সুকুমার সেনটা তোমরা যদি পারো কিনবে, যদি মনে করো যে দরকার নেই, দেখবে অনেক পিডিএফ পাওয়া যায়, ঠিক আছে, 9টা যে খণ্ড সবকটার পিডিএফই রয়েছে, তোমরা চাইলে একটু পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারো বা নিয়ে নিতে পারো, হ্যাঁ, সুকুমার বাবুর। এবং যেগুলো তাহলে মনে করছো যে অসিত বাবুর মধ্যে ভালো নেই, সেগুলো ওখান থেকে দেখে নিতে পারো। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমরা কোন কোন বইগুলো ফলো করবো? এসএসসি ক্ষেত্রে বাংলা ব্যাকরণ বা এসএলএসটির ক্ষেত্রে বাংলা ব্যাকরণ যেটা সবার আগে ফলো করার দরকার, সেটা হচ্ছে বামনদেব চট্টোপাধ্যায়। এছাড়াও রামেশ্বর শাহ এবং সুকুমার সেনেরই বাংলা ব্যাকরণ আছে একটা। এই 3টে বই। তাহলে বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও 3টে বই, বামনদেব চক্রবর্তী, রামেশ্বর শাহ এবং সুকুমার সেনেরই বাংলা ব্যাকরণ। এবার এর বাইরে গিয়ে যদি মনে করো আরো সহজভাবে আমি কিছু করবো, তাহলে সেক্ষেত্রে কালীপদ চৌধুরী। এর বাইরে আমি আর বলতে পারবো না, এর বাইরে আমার চোখে আর আমি অথেন্টিক কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এইবার সাহিত্যের রূপরীতির ক্ষেত্রে কোন কোন বইগুলো পড়তে পারি? উজ্জ্বল মজুমদার, কুন্তল চট্টোপাধ্যায়ের বই পড়তে পারি, দুজন বই, উজ্জ্বল মজুমদার এবং কুন্তল চট্টোপাধ্যায়। আমরা সাহিত্যের রস বিচারের ক্ষেত্রে কোন কোন বইগুলো পড়তে পারি? দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়, অতুল চন্দ্র গুপ্ত। আবারও বলছি, দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়, অতুল চন্দ্র গুপ্ত। ভারতীয় ও আন্তর্জাতিক সাহিত্য যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, সেটা 9-10-এও রয়েছে, 11-12-এও রয়েছে। এর উপরে কিন্তু স্পেসিফিকলি আলাদা করে কোনো সেভাবে একসাথে বই হয়নি। ওই করেছে বললাম না, বিভিন্ন কোচিং সেন্টার তাদের ওই নোট বই হিসাবে, কিন্তু ওখানে অজস্র ভুল, ঠিক আছে। সেই জন্য আমরা
সংস্কৃত, হিন্দি এবং ইংরেজি সাহিত্যের 3টে বই বলবো। সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে আমার যতদূর আমি খুঁজলাম এদিক ওদিক, দেবকুমার দত্তের বইটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং সংস্কৃতের ছেলেমেয়েরাও এই বইটাই ফলো করে। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে হীরেন চট্টোপাধ্যায়ের একটা বই আছে, যেটা আমরা গ্রাজুয়েশনে ইংরেজি সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে আমাদের কাজে লেগেছিল, তোমাদের কাছে থাকতে পারে হীরেন চট্টোপাধ্যায়ের বইটা। আর হিন্দি সাহিত্যের ক্ষেত্রে তো রামমহল তেওয়ারি খুব গুরুত্বপূর্ণ একটা বই, ঠিক আছে। এইবার চলে আসছি আমাদের ভাষার ইতিহাস। ভাষার ইতিহাস নিয়ে অনেক বই আছে, সুকুমার সেনের বই আছে, ঠিক আছে, রামেশ্বর স্বর বই আছে। কিন্তু বাংলা ভাষার ইতিহাস নিয়ে যে কোনো একটা বই পড়লেই মিটে যাবে। আপাতত রামেশ্বর স্বর বইটা, যেটা তোমরা কিনবে, ব্যাকরণ, ঠিক আছে, এই ব্যাকরণ বইয়ের মধ্যে দেখবা বাংলা ভাষার উদ্ভব এবং বাংলা ভাষার ইতিহাস বলে একটা চ্যাপ্টার আছে, সেটা করলেই মিটে যাবে। আলাদা করে ভাষার ইতিহাসের উপরে আর কোনো বই কেনার দরকার নেই। যেহেতু খুব শর্ট নোটিসে পরীক্ষা, সেজন্য আমি খুব সামারাইজ করে একদম ছোট করে বললাম। এবার যদি তোমরা মনে করো যে আমাদের কিছু নোট বই দরকার, নোট বই কিনো না। যদি মনে করো কিছু প্র্যাকটিস সেট কিনবে, কিনতে পারো, ইউ ক্যান। কারণ নোট বইয়ের উপরে ভিত্তি করে কিন্তু আর যাই হোক, যারা নোট বইগুলো লিখেছে তারাই ঠিকঠাক করে জানে না কি লিখছে। তাদের বই পড়ে নিজেদের ক্ষতি করো না, এইটুকুনি বলবো। যেটা পড়বে খুব অথেন্টিক বই পড়বে। কেন বলছি এত কথা? কারণ বইয়ের উপরে কিন্তু আমাদের ভাবধারা, আমাদের ধারণা, আমাদের সবকিছু ডিপেন্ড করে, নির্ভর করে। চলো এবার শুরু করছি আমাদের বাংলা ভাষার। আমি গতদিন তোমাদেরকে পড়িয়েছিলাম, গতদিন তোমাদেরকে দেখিয়েছিলাম ধ্বনি পরিবর্তনের জায়গাটা। আমরা 9-10-এও আছে এই সিলেবাস, এই জায়গাটা, এবং 11-12-এও রয়েছে। ফলত 9-10 এবং 11-12-এ দুটোতেই যখন রয়েছে, তাই আমি ধ্বনি ও ধ্বনি পরিবর্তন সম্পর্কে কিছু আলোচনা করব। আলোচনা বলতে একেবারেই পড়ার মতন করে ধরো না, জাস্ট ধরে নিতে পারো যে একটা গল্প, গুজব টাইপের, ঠিক আছে। এবং এটার পরে আমি তোমাদের SLST 2016 প্রশ্ন একটু আনবো, ঠিক আছে। আমি যতটুকু যা পেয়েছি তার উপরে, এবং আমি এইটা সামারাইজ করে গতদিন যেমন করিয়েছিলাম ঠিক তেমন করে কিছু বলবো, যাক সেটা পরে আমি দেখছি, আমরা আসছি সেই বিষয়ে। হ্যাঁ, আগে আপাতত এই জায়গাটায় আমরা আসি। দেখো তাহলে আমরা আজকে কি করছি, আমরা আজকে করতে চলেছি যে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখো সর্বপ্রথম আমাদের জানতে হবে বা আমাদের দেখতে হবে যে বাংলা ভাষায় ধ্বনি কি। বাংলা ভাষায় ধ্বনি কি সে প্রসঙ্গে আমরা বলবো যে যে কোনো শব্দ, সেটাকে তো ধ্বনি মানে তো শব্দ, যে কোনো শব্দ যেটা আমরা কানে শুনতে পাচ্ছি সেটা ধ্বনি। কিন্তু এই যে শব্দ এবং বাংলা ভাষার ধ্বনি, দুটোর মধ্যে কিন্তু তফাৎ। কেন? কারণ বাংলা ভাষার ধ্বনি হচ্ছে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত। এটা বাসের শব্দ, গাড়ির শব্দ, কুকুরের আওয়াজ, গরু ডাকা, ছাগল ডাকা, এই শব্দগুলোর সঙ্গে গোলালে চলবে না। তাহলে ধ্বনি বলতে বোঝানো হচ্ছে মানুষের সঙ্গে মানুষের ভাব বিনিময়ের জন্য যেসব অর্থযুক্ত শব্দ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করা হয়, সেই সব শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। যেমন ভারত, এই যে ভারত শব্দ, এই ভারত শব্দের মধ্যে 4টে ধ্বনি আছে। যেমন ভ আছে, আ আছে, র আছে এবং ত আছে। অর্থাৎ এখানে টোটাল 4খানা ধ্বনি আছে। ঠিক তেমন ভাবে কুল, কুল শব্দের মধ্যে কিন্তু 3টে ধ্বনি আছে। কি কি? ক আছে, হর্ষ আছে এবং ল আছে। তোমরা বলতে পারো যে আচ্ছা, এর মধ্যে কি 3টে ধ্বনি বা 4টে ধ্বনি ঠিক বলছে? দেখো আমাদের বর্ণ এবং ধ্বনির মধ্যে কিন্তু গোলালে চলবে না। এবং এই যে ধ্বনি, এই ধ্বনি সাধারণভাবে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনি মোটামুটি জানলাম যে মানুষের সঙ্গে মানুষ যখন কথা বলবে, যখন একজনের ইমোশন, একজনের ফিলিংস, ঠিক আছে, আর একজন সম্বন্ধে কি মনে হচ্ছে, মনের ভাব যখন প্রকাশ করবে, সেই ভাব বিনিময়ের জন্য কিছু অর্থযুক্ত শব্দ মানুষের যে বাকযন্ত্র আছে, সেই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় বা বলা হয়, উচ্চারণ করা হয়। কেন? সামনের জনকে বোঝানোর জন্য এই সব বা সেই সব শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি।
আশা করি বোঝাতে পারছি। এইবার চলে এসছে বর্ণ। বর্ণ কি? ধ্বনি এবং বর্ণের মধ্যে কিন্তু একটা সুন্দর পার্থক্য রয়েছে। ধ্বনির কিন্তু কোনো মানে তুমি যে কথাটা বলছো এইটা কিন্তু ধ্বনি, কিন্তু তুমি যে কথাটা বলছো সেটা যেই লিখে দেবে তার প্রত্যেকটা একক বা প্রত্যেকটা প্রতীক কিন্তু বর্ণ হয়ে যাবে। অর্থাৎ বর্ণ বলতে বোঝানো হচ্ছে ধ্বনির লিখিত রূপ। আবারও বলছি, বর্ণ বলতে বোঝানো হচ্ছে ধ্বনির লিখিত রূপ। আমরা যখন রাস্তা দিয়ে যাই, বিশেষত কলকাতা দিককার রাস্তায় আমরা দেখি রাস্তার, বা কলকাতা শুধু নয় যে কোনো মফস্বল শহরেই রয়েছে, রাস্তার ধারে বিভিন্ন সিগন্যাল, লাল, হলুদ, গ্রিন, কোনো জায়গায় জেব্রা ক্রসিং দেওয়া আছে। ট্রেনের ক্ষেত্রে দেখছি যে মাঝে মাঝে ট্রেনটা মানে দাঁড়িয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে, কেন? তার সিগন্যাল নেই তাই। এই সিগন্যাল, ওরা তো মাইকে বলছে না যে মানে ট্রেনের সামনে বা গাড়ির সামনে এসে দাঁড়িয়ে বলছে না এই আস্তে আস্তে থামো থামো থামো, যাওয়া যাবে না যাওয়া যাবে না, এই তোমরা চলে যাও চলে যাও, এই বিষয়গুলো তো নেই। তাহলে গাড়িগুলো বা ট্রেনগুলো এরকম ভাবে অদ্ভুত ভাবে থেমে যাচ্ছে কেন? তার কারণ এই চিহ্ন বা প্রতীক বা সংকেত, চিহ্ন এবং প্রতীকের সঙ্গে সমানুপাতিক ভাবে আমি আরো একটা শব্দ ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে সংকেত। তাহলে এই যে সিগন্যাল গুলোর জন্য বিভিন্ন গাড়ি থেমে যাচ্ছে বা যাচ্ছে, চলতে থাকছে, ঠিক আছে, এগুলো কিসের? একটা সংকেতের প্রতিফলন বা একটা সংকেতের রেজাল্ট বা ফলাফল। বর্ণ কিন্তু ঠিক সেই ধ্বনির প্রতিফলন বা ধ্বনির রেজাল্ট বা ফলাফল। যেমন স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, ঠিক যেমন ধ্বনির ক্ষেত্রে আমরা দেখেছিলাম স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। বর্ণ দেখা যায় কিন্তু ধ্বনি কানে শোনা যায়। অর্থাৎ তুমি যেটা কানে শুনছো সেটার যে সাংকেতিক রূপ, সেটার যে প্রতীকী রূপ, সেটারই যে লিখিত রূপ, সেটাকে বলা হচ্ছে বর্ণ। আশা করি আমি ধ্বনি এবং বর্ণের মধ্যে যে ছোট্ট ডিফারেন্স, আমি জানি তোমরা জানো, তাও আমি একটু বোঝাতে পেরেছি। এইবার চলে আসছি যে স্বরধ্বনি এবং স্বরবর্ণ বলতে কি বোঝানো হয়। দেখো, যে ধ্বনিগুলো বাকযন্ত্রের কোথাও বাধা না পেয়ে উচ্চারিত হয় সেইগুলোকে বলা হয় স্বরধ্বনি। স্বরধ্বনি কাকে বলা হয়? বাকযন্ত্রের কোথাও বাধা পাচ্ছে না, তুমি উচ্চারণ করো অ, তুমি উচ্চারণ করো আ, দেখো একদম মানে কণ্ঠস্বর, মানে কণ্ঠ থেকে বা আমাদের বাকযন্ত্রের কোন যে আমাদের যে কথা বলার যে বিভিন্ন যন্ত্র, কোথাও কিন্তু বাধা পাচ্ছে না, পুরো কণ্ঠ থেকে কিন্তু ধ্বনিটা বেরিয়ে আসছে, কোথাও বাধা পাচ্ছে না। কিন্তু তুমি ক উচ্চারণ করো, ক, দেখবে বাধা পাচ্ছে, তুমি খ উচ্চারণ করো, দেখবে বাধা পাচ্ছে। অর্থাৎ স্বরধ্বনি বা স্বরবর্ণ বলতে বোঝানো হচ্ছে যে ধ্বনিগুলো বাকযন্ত্রের কোথাও বাধা না পেয়ে উচ্চারিত হয় সেগুলোকে স্বরধ্বনি বলে। এবং এই উচ্চারণের পর সেই ধ্বনির যে লিখিত রূপ, যেটার যেটা মানে সেই যে লিখিত রূপ নিয়ে বা সেই লিখিত রূপের দ্বারা আমরা সেই স্বরধ্বনিকে চিনছি, আমরা জানছি, তাকে বলা হচ্ছে স্বরবর্ণ। বাংলা ব্যাকরণে স্বরবর্ণের সংখ্যা টোটাল 11টা। অ, আ, হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এখানে একটা স্বরবর্ণ বাদ গেছে, লি। কেন? কারণ বাংলা ভাষায় কিন্তু এই লি এর ব্যবহার বর্তমানে নেই। আমি যদি তোমাদের বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস কোনোদিন পড়াই, তোমরা যদি পেইড ব্যাচে আসো, তখন বুঝতে পারবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষার মধ্য দিয়ে কিভাবে কখন ঠিক কোন সময় লির ব্যবহার বিলুপ্ত হয়ে গেছে। নেক্সট চলে আসছে আমাদের ধ্বনির শ্রেণী বিভাগ। ধ্বনির শ্রেণী বিভাগ পড়াতে গিয়ে আমরা যেটা সর্বপ্রথম দেখবো সেটা হচ্ছে উচ্চারণের তারতম্যের জন্য স্বরধ্বনিগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ? একটাকে বলা হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি, আর একটাকে বলা হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। আবারও বলছি, ধ্বনির শ্রেণী বিভাগ অনুযায়ী উচ্চারণের তারতম্যের জন্য স্বরধ্বনির দুটো ভাগ, একটা হ্রস্ব একটা দীর্ঘ। হ্রস্ব বলতে কি? হ্রস্ব মানে কি না ছোট, সংক্ষিপ্ত, অর্থাৎ যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে হ্রস্ব স্বরধ্বনি বলে।
হ্রস্ব স্বরধ্বনি বলতে কি বোঝানো হচ্ছে? যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে হ্রস্ব স্বরধ্বনি বলা হচ্ছে। ঠিক তেমন ভাবে দীর্ঘ স্বরধ্বনি কাকে বলা হচ্ছে? যে স্বরধ্বনি উচ্চারণ করতে বেশি সময় লাগে সেগুলোকে দীর্ঘ স্বরধ্বনি বলে। তাহলে হ্রস্ব স্বরধ্বনির কিছু শ্রেণী মানে কিছু উদাহরণ আমরা জেনে নিই যেগুলো উচ্চারণ করতে তুলনামূলক কম সময় লাগে। তার মধ্যে একদম শুরুতে আমরা বলবো অ, হস্যই, হস্য এবং দীর্ঘ। এবং ঠিক তেমন ভাবে দীর্ঘ স্বরধ্বনির ক্ষেত্রে আমরা একটু জেনে নিই। তার মধ্যে আমরা বলবো আ, দীর্ঘই, এ, ওই, ও এবং ও। তাহলে হ্রস্ব স্বরধ্বনি এবং দীর্ঘ স্বরধ্বনির মধ্যে কি ফারাক সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। অ উচ্চারণ করো, অ, শেষ হয়ে গেল। আ উচ্চারণ করো, আ। আমরা একদম ছোট্ট বাচ্চা যারা একদম ছোট্ট তাদের মা বা তাদের বাড়ির গার্ডিয়ানদের কি বলতে শুনি? খাওয়ানোর সময় যখন বাচ্চা খাচ্ছেই না, প্রচন্ড দুষ্টুমি করছে, আমরা বলতে শুনি না এই আ করো, আ করো, আ করো। কেন? কারণ এই আ, এই স্বরধ্বনিটি উচ্চারণের সময় আমাদের মুখগহ্বর সব থেকে বেশি প্রসারিত হয়। কেন? কারণ এই উচ্চারণের দীর্ঘতার জন্য আ উচ্চারণকালে আমাদের মুখগহ্বর সব থেকে বেশি প্রসারিত হচ্ছে। গঠনগত দিক থেকে স্বরধ্বনিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি বলতে কি বোঝানো হয়? দেখো, যে ধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় না তাদেরকে মৌলিক স্বরধ্বনি বলে। আবারও বলছি, মৌলিক স্বরধ্বনি কাকে বলা হয়? যে ধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় না তাদেরকে মৌলিক স্বরধ্বনি বলে। যেমন অ, আ, হস্যই, হস্য, এ, ও এবং এ। যৌগিক স্বরধ্বনি কাকে বলা হয়? যে স্বরধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় তাদেরকে যৌগিক স্বরধ্বনি বলে। যেমন ওই এবং ও। ওই এর মধ্যে কি কি পড়ছে? ওই এর মধ্যে দুটো স্বর পড়ছে, যেহেতু যৌগিক স্বর বললাম, অ এবং হস্যই। ঠিক তেমন ভাবে ওই এর মধ্যে কি কি পড়ছে না, ওই এর মধ্যেও দুটো স্বর পড়ছে, অ আর হস্য। এই জন্য যৌগিক স্বরকে আবার সন্ধ্যাক্ষর, যুগ্ম স্বর এবং দ্বিস্বর বলা হয়। তাহলে যৌগিক স্বরধ্বনি বলতে কি বোঝানো হয়? এই ধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় বা যে ধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় তাদেরকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। এই জন্য যেহেতু বিশ্লেষণ করা যাচ্ছে, যেহেতু দুটো স্বরধ্বনির মিলিত রূপ, সেই জন্য এই স্বরকে আবার সন্ধ্যাক্ষর বলা হয়, যুগ্ম স্বর বলা হয় এবং দ্বিস্বর বলা হয়। এইবার চলে এসেছে প্লুতো স্বর। এই ক্লাসটা বা এই টপিকটা কিন্তু এসএলএসটির জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা 9-10 হোক বা 11-12 হোক, কিংবা সেটা যদি তোমরা মনে করো এই যে আজকের টপিকটা এটা কোথায় কোথায় প্রাসঙ্গিক, টেট পরীক্ষা দিতে যাবে প্রাসঙ্গিক, 9-10 পরীক্ষা দিতে যাবে প্রাসঙ্গিক, 11-12 এর এসএলএসটি দিতে যাবে প্রাসঙ্গিক, আপার প্রাইমারি দিতে যাবে প্রাসঙ্গিক, নেট পরীক্ষা দিতে যাবে প্রাসঙ্গিক। অর্থাৎ তুমি বাংলা সাহিত্য নিয়ে বা বাংলা নিয়ে যেখানে যেখানে যাও না কেন, আজকের ক্লাস তোমার কাজে লাগবে, আজকের এই টপিকটা তোমার কাজে লাগবে। সেই জন্যই কিন্তু আজকের টপিকটা আমি সিলেক্ট করলাম। গতকালেও কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস সব জায়গায় প্রাসঙ্গিক ছিল। ঠিক আছে, চলো তাহলে এবার চলে এসছে প্লুতো স্বর। প্লুতো স্বর বলতে কি বোঝানো হয়? দেখো, প্লুতো স্বর বলতে বোঝানো হচ্ছে দেখো প্লুতো স্বর বলতে বোঝানো হচ্ছে কান্নার সময়, গানের সময় বা দূর থেকে কাউকে ডাকার সময় কোনো স্বরধ্বনিকে টেনে টেনে উচ্চারণ করা হয়, তখন ওই প্রলম্বিত স্বরকে প্লুতো স্বর বলে। যেমন ধরো, আমরা গানের সময় যদি বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে সোনার বাংলা, এখানে আমার ডট ডট দেওয়া হয়নি, এইখানে আমি দিয়েছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে, অর্থাৎ বাসিটাকে
বাসি, এই যে টেনে উচ্চারণ করছি। ঠিক কান্নার সময় আমরা উচ্চারণ মানে ছোটবেলায় বাচ্চারা আমরাও কাঁদতাম ছোটবেলায়, বাচ্চারাও এখন কাঁদে মা, ঠিক আছে যাবো না, ঠিক আছে, অর্থাৎ এই যে মা যাবো না, মা যাবো না বললেই তো মিটে যেত, কিন্তু তারপরে আর টানছে মা যাবো না। কিংবা গানের সময় দূর থেকে তুমি কাউকে ডাকছো, দূরে রয়েছে, রাম বলে ডাকলে তো শুনতে পারবে না, যদু বলে ডাকলে তো শুনতে পারবে না, আমরা কিভাবে ডাকছি, যদু হে, অর্থাৎ যদু, অর্থাৎ যদুটাকেও যত টানা যায় টানছি, আবার সে যাতে আরো বেশি করে শুনতে পায় হে, যাতে করে এই স্বরটা ভ্রমণ করতে করতে তার কানে যায়, সে শুনতে পায়। স্বর বা ধ্বনি যখন তুমি যত সংক্ষিপ্ত উচ্চারণ করবে তত তাড়াতাড়ি তার ভ্রমণ শেষ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমরা তাহলে। দ্রুত স্বর সম্বন্ধে আমরা আশা করি বুঝতে পেরেছি। কান্নার সময়, গানের সময় বা দূর থেকে কাউকে ডাকার সময় কোন স্বরধ্বনিকে টেনে টেনে উচ্চারণ করা হয় যখন, তখন ওই প্রলম্বিত স্বরকে দ্রুত স্বর বলে। যেমন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যেমন যদু হে, আরো অনেক আছে, মা, তাই হ্যান ত্যান, অনেক আছে। এবার চলে আসছে আমাদের জিহ্বার বা আমাদের জীবের অবস্থান অনুযায়ী স্বরধ্বনি শ্রেণী বিভাগ। তাহলে এবার চলে আসছি কোথায়, আমাদের জিহ্বা বা আমাদের জিভের অবস্থান অনুযায়ী স্বরধ্বনির শ্রেণী বিভাগ। এখানে আমরা কয়েকটি বিভাগ দেখছি। কি কি বিভাগ? আমরা এখানে দেখছি সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি, আমরা এখানে দেখছি পশ্চাৎ ভাগস্থ স্বরধ্বনি, আমরা এখানে দেখছি কুঞ্চিত স্বরধ্বনি, আমরা এখানে দেখছি সংবৃত্ত স্বরধ্বনি, আমরা এখানে দেখছি বিবৃত স্বরধ্বনি। তাহলে এই যে স্বরধ্বনি, এতগুলো স্বরধ্বনি আমরা দেখছি, এটা কিসের উপর ভিত্তি করে দেখছি, কেন দেখছি? পুরোটাই কিন্তু আমাদের যে জিহ্বা বা আমাদের যে জীব, সেই জীবের অবস্থান অনুযায়ী। তাহলে আমরা প্রথম ভাগে চলে আসি, সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনিতে। এই যে সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি, এটাকে আবার রিফ্র্যাক্টেড ভাওয়েলও বলা হয়। কেন? যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিহ্বা সামনে এগিয়ে আসে তাকে সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি বলে। আবারও বলছি, যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিহ্বা সামনে এগিয়ে আসে তাকে সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি বলে। যেমন হস্যই, এ, অ্যা। ঠিক তেমন ভাবে পশ্চাৎ ভাগস্থ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পিছনে পিছিয়ে যায় তাকে পশ্চাৎ ভাগস্থ স্বরধ্বনি বলে। যেমন উ, ও, অ। পশ্চাৎ ভাগস্থ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিহ্বা পিছনে পিছিয়ে যায় তাকে পশ্চাৎ ভাগস্থ স্বরধ্বনি বলে। যেমন উ, ও এবং অ। তুমি উ, ও এবং অ উচ্চারণ করো, জিভটা সামনে রেখে উচ্চারণ করো, পারবে না, পারবেই না। কেন? কারণ এটা এর জীবের অবস্থান পিছনে, তুমি সামনে করবে না, মানে সামনে উচ্চারণ করলে এটা হবে না। ঠিক তেমন ভাবে সম্মুখ ভাগস্থ স্বরধ্বনির ক্ষেত্রেও কিন্তু যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিভটা সামনে এগিয়ে আসছে, তুমি সম্মুখ ভাগস্থ অর্থাৎ তুমি হস্যই, তুমি এ, তুমি উচ্চারণটা জিভটা পিছনে ঠেলে দিয়ে করো, পারবে না, উচ্চারিত হবেই না, কারণ জিনিসটা তো এমন ভাবে ডিজাইন করা, তাই না? তাহলে এখানে চলে আসছে সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি, সরি, এখানে চলে আসছে পশ্চাৎ ভাগস্থ স্বরধ্বনি, তারপরে আসছে এখনো আরেকটা, সেটা হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি। সরি, একটু সমস্যা হচ্ছে। তো কুঞ্চিত স্বরধ্বনি বলতে কি বোঝানো হয়? অর্থাৎ কুঞ্চিত স্বরধ্বনি বলতে বোঝানো হয় রাউন্ডেড ভাওয়েলস। এই রাউন্ডেড ভাওয়েলস এই সবগুলো বোধহয় আমাদের অন্যান্য ব্যাকরণ বইতে পাবে না, নেই। যে স্বরধ্বনি গুলো উচ্চারণের সময় ঠোঁট দুটি
গোলাকার কুঞ্চিত হয় তাকে কুঞ্চিত স্বরধ্বনি বলে। উচ্চারণ করো অ, উচ্চারণ করো উ, উচ্চারণ করো ও। দেখো ঠোঁট দুটো রাউন্ড শেপ হয়ে যাচ্ছে দুটো ঠোঁট মিলে। নেক্সট চলে আসছি, আবার তুমি যদি মনে করো ঠোঁট দুটো মানে এক জায়গায় রেখে বা ঠোঁট দুটো লাগিয়ে রেখে এগুলো উচ্চারণ করবো, পারবে না, হবে না। এবার চলে আসছি সংবৃত্ত স্বরধ্বনি। সংবৃত্ত স্বরধ্বনি কি? অর্থাৎ এর ইংরেজিতে বললে বলবো ক্লোজড ভাওয়েল। যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় সবচেয়ে কম প্রসারিত ও উন্মুক্ত হয় তাকে সংবৃত্ত। ই উচ্চারণ করো ই, দেখবা আমাদের ঠোঁটটা সব থেকে কম প্রসারিত হচ্ছে। হ্যাঁ, নেক্সট চলে আসছি বিবৃত স্বরধ্বনি। বিবৃত স্বরধ্বনির ক্ষেত্রে কি বলবো, যে অর্থাৎ ওপেন ভাওয়েলস। এই যে ওপেন ভাওয়েলস, তোমাদের একটুখানি আগে গল্প বললাম, বাচ্চার গল্প। এই স্বরধ্বনি উচ্চারণ কালে আমাদের ঠোঁট সব থেকে বেশি ওপেন হয়ে যায়, সব থেকে বেশি। ই বলো, উ বলো, ঠিক আছে, এগুলোতে কিন্তু আমাদের ঠোঁটটা প্রায় এক জায়গায় লেগে রয়েছে। কিন্তু আ উচ্চারণ করো, ঠোঁটটা এক জায়গায় রেখে আ উচ্চারণ করো, পারবে না। আ উচ্চারণ করতে গেলে তোমাকে মানে তোমার যে ওষ্ঠদ্বয়, সে ওষ্ঠদ্বয় সব থেকে বেশি বিবৃত হয়, সব থেকে বেশি ওপেন হয়। বাংলা ভাষায় বললে যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখদ্বার পুরোপুরি প্রসারিত হয়, সেসব স্বরধ্বনিগুলিকে বা সেই স্বরধ্বনিগুলিকে বিবৃত স্বরধ্বনি বলা হয়। যেমন আ, যেমন আ। নেক্সট চলে আসছি উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণী বিভাগ। উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনির বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, যেমন কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, ওষ্ঠধ্বনি, কণ্ঠ তালব্য ধ্বনি, কণ্ঠস্থ ধ্বনি এবং মূর্ধন্য ধ্বনি। তাহলে এই যে কণ্ঠধ্বনি, এর একটা উচ্চারণ স্থান আছে, তালব্য ধ্বনি এর একটা উচ্চারণ স্থান আছে, ওষ্ঠধ্বনি ঠিক তেমনই, ঠিক তেমন ভাবে কণ্ঠ তালব্য ধ্বনি, ঠিক তেমন ভাবে কণ্ঠস্থ ধ্বনি, ঠিক তেমন ভাবে মূর্ধন্য ধ্বনি। কণ্ঠধ্বনি কাকে বলা হয় বা কণ্ঠধ্বনি কি? কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয় বলে একে কণ্ঠধ্বনি বলে। যেমন দুটো ধ্বনি আছে এখানে, অ এবং আ। তেমন ভাবেই তালব্য ধ্বনি কাকে বলা হয়? তালুর সাহায্যে উচ্চারিত হয় বলে একে তালব্য ধ্বনি বলে। যেমন দুটো শব্দ আছে, দুটো ধ্বনি আছে এখানে, ইকার এবং ইকার, অর্থাৎ একটা হস্যই একটা দীর্ঘ। তুমি অ উচ্চারণ করো, দেখবা অ একদম শব্দটা কণ্ঠ থেকে আসছে। তুমি কণ্ঠ মানে কণ্ঠের সাহায্য ছাড়া এই অ বলো বা আ বলো, এটা উচ্চারিত হবে না। তুমি আমাদের ঠোঁটটা তালুতে না ঠেকিয়ে, আমাদের যে তালু আছে মুখগহ্বরে, সেই তালুতে না ঠেকিয়ে উচ্চারণ করো ই, পারবে না, পারবে না। কারণ এইটা উচ্চারণ করতে গেলে আমাদের তালুর সাহায্য নিতে হয়, বা বলা ভালো তালুর সাহায্য প্রয়োজন। নেক্সট চলে আসছি ওষ্ঠধ্বনি, অর্থাৎ আমাদের ঠোঁট ওষ্ঠের সাহায্যে উচ্চারিত হয় বলে এটা ওষ্ঠধ্বনি বলে। যেমন উ এবং উ, দুটো হস্যৌকার এবং দীর্ঘৌকার। কণ্ঠ তালব্য ধ্বনি, এখানে আবার দুটো মুখ গহ্বরের বা দুটো উচ্চারণের স্থান আছে, একটা হচ্ছে কণ্ঠ, একটা হচ্ছে তালব্য। একটা, তাহলে কণ্ঠ ও তালুর সাহায্যে উচ্চারণ হয় বলে এ এবং ওইকে কণ্ঠ তালব্য ধ্বনি বলে। কণ্ঠস্থ ধ্বনি কাকে বলে? ও এবং ঔকে কণ্ঠস্থ ধ্বনি বলে। কেন? কারণ কণ্ঠ ও ওষ্ঠের সাহায্যে উচ্চারিত হয় বলে ও এবং ঔকে কণ্ঠস্থ ধ্বনি বলে। এবার চলে আসছে মূর্ধন্য ধ্বনি। মূর্ধন্য ধ্বনি কাকে বলে? না, রি একটা মূর্ধন্য ধ্বনি। কেন? রি উচ্চারিত হয় আমাদের মূর্ধার সাহায্যে। মূর্ধা, আমাদের যে মূর্ধা, সেই মূর্ধার সাহায্যে কিন্তু রি উচ্চারিত হচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, এবং এই জায়গাগুলো থেকে কিন্তু বেশ প্রশ্ন আসার সম্ভাবনা, যে রির উচ্চারণ স্থান কোথায়, ও ও এর উচ্চারণ স্থান কোথায়, বা ও ওকে কেন কণ্ঠস্থ ধ্বনি বলা হয়, কণ্ঠস্থ অর্থাৎ কণ্ঠ প্লাস ওষ্ঠ, এ এবং ওইকে কেন কণ্ঠ তালব্য ধ্বনি বলা হয়, ঠিক আছে, ওষ্ঠ ধ্বনি বলতেই বা কি বোঝানো হয়, ইত্যাদি ইত্যাদি।
নেক্সট চলে আসছি বিভিন্ন স্বরধ্বনির উচ্চারণ রীতি এবং বৈশিষ্ট্য। দেখো, আমাদের বাংলায় বা বাংলা ভাষায় অকারের দু রকমের রূপ আছে। অকার দু রকম ভাবে উচ্চারিত হয়। একটা স্বাভাবিক রীতি, এটা অ বলে উচ্চারণ হবে, আর একটা হচ্ছে অস্বাভাবিক রীতি, যেটাকে আমরা বিকৃত উচ্চারণ বলি। যেমন ধরো, আমরা ছোটবেলায় স্কুলে যখন পড়তাম তখন টিচারদের দুটো নাম থাকতো স্কুলে। একটা নাম, যে টিচারের যে নাম, অরিজিনাল টিচারের নাম যদি রাধাশ্যাম বাবু হয়, ঠিক আছে, তাহলে রাধেশ্যাম বাবু, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ। এবার দেখা গেল স্টুডেন্টরা মিলে সেই টিচারের সেই রাধেশ্যাম বাবুরে কিছু একটা হচ্ছে বিকৃত করে কিছু একটা নাম দিবে। যেহেতু তোমরা রিলেট করতে পারবে সেই জন্য উদাহরণটা দিলাম। ঠিক বাংলা উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু এই বিকৃত ব্যাপারটা খুব প্রাসঙ্গিক, বিশেষ করে আঞ্চলিক ভাষার ক্ষেত্রে। অর্থাৎ আজকে কলকাতার মানুষ যে ভাষায় লিখছে, ধরো কলকাতার তো রাঢ়ী উপভাষা, যে ভাষায় লিখছে, তুমি ওই দিনাজপুরে চলে যাও, সেই ভাষাতেই লিখবে। কিন্তু বলার সময় তুমি যদি আরো নর্থে যাও, তারা বলবে কামরূপীতে, অর্থাৎ যেটাকে আমরা রাজবংশী উপভাষা বলি। আর কলকাতার লোকজন বলবে কিসে? কলকাতার লোকজন বলবে তোমার নারীতে। তাহলে এই যে জায়গাটা, এই যে আঞ্চলিক বৈশিষ্ট্যটা, তার জন্য ধ্বনির কিন্তু প্রচুর চেঞ্জেস আসছে, ধ্বনি কিন্তু প্রচুর বিকৃত হয়ে যাচ্ছে। তো এখানেও কিন্তু সেই ধরনেরই একটা উদাহরণ বা সেই ধরনেরই একটা পর্যায়ে সেই বিকৃত কেন হচ্ছে, তার এই কেন উত্তর এখানে। বাংলা ভাষায় ওই যে বললাম অকারের দুটো রীতি আছে। স্বাভাবিক রীতি অনুযায়ী কেমন উচ্চারণ হয়, যেমন অসীম, অসুখ, সরল, দখল, জল, ফল, এগুলো। আবার অস্বাভাবিক বা বিকৃত রীতি অনুযায়ী কেমন উচ্চারণ হয়, বিভিন্ন রকমের উচ্চারণ হয়। যেমন অতুল থেকে অতুল উচ্চারণ করছি আমরা। আমরা কতজন অতুল বলি? বলি অতুল? বলি না, আমরা সবাই অতুলই বলি। আমরা কেউ মধু বলি, মধু, মধ হয়স্য মধু বলি না, আমরা সবাই মধু বলি। আমরা কেউ মন বলি, মন বলি না, আমরা সবাই মন বলি। আমরা কি কেউ যদি বলি, যদি? যদি আমরা কিন্তু কেউ বলি না, আমরা সবাই যদি বলি। বরং তুমি যদি যদি উচ্চারণ করো, তাহলে সেক্ষেত্রে লোকে বলবে কি সব ভুলভাল উচ্চারণ করছিস। তুমি যদি মধু উচ্চারণ করো, লোকে বলবে কি করছিস, পড়াশোনা করিসনি। এখানে উচ্চারণটা অ থেকে বিকৃত হয়ে ও হয়ে যাচ্ছে। এবং বাংলা ভাষায় এই ও এর উচ্চারণ অ এর জায়গায় এতটাই প্রভাবিত হয়েছে, সেটা যদি তুমি চেঞ্জ করে অরিজিনাল উচ্চারণে ফিরতে চাও, তাহলে মানুষই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি স্বাভাবিক নও, তুমি অস্বাভাবিক কিছু একটা কাজবাজ করছো। নেক্সট চলে আসছি আ। আয়ের ক্ষেত্রে এটি একটি দীর্ঘস্বর। তো আয়ের ক্ষেত্রে একটা স্বাভাবিক উচ্চারণ, বাবা, কাকা, মামা, ঠিক তেমন ভাবে কিন্তু এর প্রচুর অস্বাভাবিক উচ্চারণও রয়েছে। হ্যাঁ, এগুলো আমি আর দেখছি না, জাস্ট আমি তোমাদেরকে একটু বলে দিলাম, এখান থেকে প্রশ্ন আসবে না, আমি জাস্ট বলে দিলাম এরকম উচ্চারণ থাকে। ঠিক তেমন ভাবে ধরো এর ক্ষেত্রেও কিন্তু আছে। ধরো এর স্বাভাবিক উচ্চারণের মধ্যে ধরো একদা, মেঘ, স্নেহ, প্রেম, এগুলো রয়েছে। কিন্তু তুমি যদি একটু বিকৃত উচ্চারণ চাও, তাহলে ন্যাড়াকে বলবে, নেড়াকে বলবে ন্যাড়া, বেলাকে বলবে বেলা, বেটাকে বলবে বেটা। তাহলে এই এর উচ্চারণটা হচ্ছে একারের মতো। নেক্সট চলে আসছি কোথায়? নেক্সট চলে আসছি ব্যঞ্জন ধ্বনি শ্রেণী বিভাগ ও উচ্চারণ রীতি। আমরা এতক্ষণ ধরে ছিলাম কোথায়? স্বরধ্বনিতে ছিলাম। আমরা স্বরধ্বনি নিয়ে মোটামুটি জানতে পেরেছি যে স্বরধ্বনি এই, স্বরধ্বনি ওই, ঠিক আছে। স্বরধ্বনির মধ্যে দুটো প্রকার আছে, একটা হচ্ছে দীর্ঘ, একটা হচ্ছে হ্রস্ব। স্বরধ্বনির বিভিন্ন উচ্চারণ স্থান আছে, জিহ্বার অবস্থান অনুযায়ী বা জিভের সাহায্যে বিভিন্ন প্রকার স্বরধ্বনি উচ্চারিত হয়, ইত্যাদি ইত্যাদি আমরা জেনেছি। স্বরধ্বনি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা উচ্চারণ কৌশল। এটা কারোর উপর ডিপেন্ড করে না। অ যখন উচ্চারণ করি, আ যখন উচ্চারণ করি, স্বাধীনভাবে উচ্চারণ করি। কিন্তু সেদিক থেকে আমরা যদি বলি ব্যঞ্জন ধ্বনি ডিপেন্ডেন্ট, কার উপরে ডিপেন্ডেন্ট? ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির উপরে ডিপেন্ডেন্ট। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। তাহলে আমরা একটু জেনে নিই ব্যঞ্জন ধ্বনি কি। যেসব ধ্বনি
স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারণ করা হয়। একদম শুরুতে বলছি, যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারণ করা হয় সেগুলোকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তো এই ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ বা প্রতীককে ব্যঞ্জন বর্ণ বলে। ব্যঞ্জন ধ্বনি 29টি, কিন্তু ব্যঞ্জন বর্ণ 39টি। যেমন ক, খ, গ, ঘ, ঙ পরপর গেলে কিন্তু আমরা পেয়ে যাই। তো এই যে ব্যঞ্জন ধ্বনি, এই ব্যঞ্জন ধ্বনিকে সাধারণভাবে 4টি পর্যায়ে বা 4টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একদম শুরুতে বলবো আমরা স্পর্শ ধ্বনি, তারপরে বলবো আমরা উষ্ণ ধ্বনি, তারপরে বলবো আমরা অন্তস্থ ধ্বনি, এছাড়াও আমাদের আছে অযোগবাহ ধ্বনি, ইত্যাদি ইত্যাদি। তো এক সেকেন্ড। তো এই যে ব্যঞ্জন ধ্বনি, এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে যে 4টে ভাগে ভাগ করছে, স্পর্শ ধ্বনি, উষ্ণ ধ্বনি, অন্তস্থ ধ্বনি এবং অযোগবাহ ধ্বনি, এর মধ্যে চলে আসছে স্পর্শ ধ্বনি। স্পর্শ ধ্বনি বলতে কি বোঝানো হয়? ফার্স্ট দেখো, ক থেকে ম পর্যন্ত, আবারও বলছি, ক থেকে ম পর্যন্ত মোট 25টি ধ্বনিকে স্পর্শ ধ্বনি বলা হয়। তো যেখানে ছিলাম আর কি, আমরা স্পর্শ ধ্বনিতে ছিলাম। ক থেকে ম পর্যন্ত মোট 25টা ধ্বনি আছে। এই 25টা ধ্বনিকে স্পর্শ ধ্বনি বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে, কেন স্পর্শ ধ্বনি বলা হয় 25টা ধ্বনিকে? কারণ এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের যে বাকযন্ত্র, আমাদের বাকযন্ত্রের নানা অংশ, যেমন কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ স্পর্শ করে উচ্চারণ করা হয়। সেই জন্য এই জায়গাটাকে পুরো একসাথে বলা হচ্ছে কি? স্পর্শ ধ্বনি। এবং এর টোটাল ধ্বনি হচ্ছে 25টা। আমরা এখানে একদম এখানে লিখেই দিয়েছি, দেখতে পাচ্ছ আশা করি এই জায়গাটায়। এই যে জায়গাটা, অর্থাৎ এখানে এখানে কয়েকটা বর্গ ব্যবহার করেছি। কয়েকটা বর্গ বলতে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। এই যে ক বর্গ, এই ক বর্গের মধ্যে কোন কোন ধ্বনি বা বর্ণ রয়েছে? না, এর মধ্যে ক রয়েছে, খ রয়েছে, গ রয়েছে, ঘ রয়েছে, ও রয়েছে। ঠিক তেমন ভাবে চ বর্গের মধ্যে রয়েছে চ, ছ, বর্গীর জ, ঝ, ঞ। ঠিক তেমন ভাবেই ট বর্গের মধ্যে রয়েছে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। ত বর্গের মধ্যে রয়েছে ত, থ, দ, ধ দন্তান্ন। প বর্গের মধ্যে রয়েছে প, ফ, ব, ভ, ম। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে কোন বর্গের মধ্যে কি রয়েছে। সুতরাং আমরা জানি, আমরা অ, ক, খ সব জানি, কিন্তু বয়সের ভারে ভুলে যেতে পারি, ঠিক আছে? তাই এই জায়গাটা একটু মাথায় রেখো। আমি জানি তোমরা সবাই জানো, কিন্তু তবুও এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভীষণই গুরুত্বপূর্ণ। ফলত জায়গাটা কিন্তু মাথায় রেখো। এবার চলে আসছি এই যে স্পর্শ ধ্বনি। এই স্পর্শ ধ্বনিকে কিন্তু আবার 4টে ভাগে ভাগ করা যায়। বর্তমানে এই যে বিভিন্ন বইগুলো দেখতে পাচ্ছ না, এই যে এখন হাবিজাবি প্রচুর গ্রামার বই পাবে। কলেজ স্ট্রিটে যাবে, গিয়ে যদি খোঁজ করো যে গ্রামার বই চাই, দেখবে রাম, শ্যাম, যদু, মধু যে পাচ্ছে সে একটা করে গ্রামার বই ছাপিয়ে দিচ্ছে। তুমি ওই গ্রামার বইটা কেনো, কিনে বাড়ি নিয়ে আসো। বাড়ি নিয়ে এসে একটু বামনদেব চক্রবর্তী এবং রামেশ্বর শোক হলো, লজ্জা নেই এদের, ঠিক আছে? আমি অন ক্লাস রেকর্ড বলছি। বড় বড় অধ্যাপক তারা এই রামেশ্বর বাবু এবং হচ্ছে অন্যান্য কি বামনদেব চক্রবর্তী, এনাদের বই থেকে জাস্ট একটুখানি এদিক ওদিক করে কপি করে একটা বই বার করে দিচ্ছে এবং সেটা নিজের নামে চালাচ্ছে এবং বড় বড় বাতেলা দিচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে, আমার বই অমুক তমুক সমুক নিয়ে। এদের জাস্ট লজ্জা করে না, জাস্ট লজ্জাটুকুও করে না। তাই এইসব হাবিজাবি বই যেটা একটা জায়গা থেকে কপি হয়ে আসছে, সেই কপিড বইটা না পড়ে অরিজিনাল বই পড়ো। ডিরেক্ট বামনদেব চক্রবর্তী এবং রামেশ্বর বাইরে বেরোবেই না। যদি মনে করো আর একটা বই নেওয়ার দরকার, সুকুমার সেন,
কিন্তু সুকুমার সেনের বই, সুকুমার সেনের ভাষা একটু কঠিন, তাই বলবো রামেশ্বর বাবু এবং বামনদেব চক্রবর্তী বেস্ট। কিন্তু সুকুমার সেন খুব অথেন্টিক একটা বই, আমি একবারও সুকুমার বাবুকে করছি না। তো এই যে স্পর্শধ্বনিকে আবার 4 ভাগে ভাগ করা যায়, এটা এইসব হাবিজাবি বইগুলোতে বোধহয় নেই, আমি ঠিক জানি না, আমার কাছে আমি কখনো কিনিনি, কিন্তু একবার দেখে নিও। হ্যাঁ, তো এই যে আমরা 4টে ভাগে ভাগ করছি স্পর্শধ্বনিকে, তার মধ্যে চলে আসছে ঘোষধ্বনি, তার মধ্যেই চলে আসছে অঘোষধ্বনি, তার মধ্যেই চলে আসছে অল্প প্রাণ, তার মধ্যেই চলে আসছে মহাপ্রাণ। ঘোষ ধ্বনি কাকে বলে, অঘোষ ধ্বনি কাকে বলে, অল্প প্রাণী বা কাকে বলে এবং মহাপ্রাণী বা কাকে বলে, এটা আমাদের দেখা দরকার বা এটা আমাদের জানা প্রয়োজন। এখান থেকে প্রশ্ন আসবে, আবারও বলছি, প্রশ্ন কোথা থেকে আসবে আমি বলে বলে দেব। আমার বলা কথাগুলোর মধ্যে মোটামুটি আমি প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে হয়, আমি জানি না এসএসসির ক্ষেত্রে হবে কিনা, 80% মোটামুটি কমন আসে, ঠিক আছে। আমি আবারও বলছি, প্রত্যেকটা কথায় হয়, আমি জানি না এক্ষেত্রে হবে কিনা, ঠিক আছে। তো সেক্ষেত্রে ঘোষ ধ্বনি বলতে কি বোঝানো হয়? দেখো, এই যে স্পর্শধ্বনির কথাগুলো বললাম না, বা এই যে স্পর্শধ্বনির লিস্টটা তোমরা চোখের সামনে দেখছো, এই লিস্টটা এই ধ্বনিগুলি উচ্চারণকালে বা উচ্চারণের সময় ঘোষ অর্থাৎ আমাদের যে কণ্ঠস্বর, আমি যে কথা বলছি এই যাবি না, ঠিক আছে, অর্থাৎ কণ্ঠস্বরের ভঙ্গি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কথা বলছি এই যাবি না, কণ্ঠস্বরের ভঙ্গি, আমি আবার কথা বলছি এ যাবি না, বলছি না তোকে, কণ্ঠস্বরের ভঙ্গি। অর্থাৎ আমাদের এই যে কণ্ঠস্বরের গাম্ভীর্য ভাব, এই গাম্ভীর্য ভাব থাকে যে ধ্বনিগুলো উচ্চারণের সময়, তাকে বলা হয় ঘোষ ধ্বনি। এবং বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এই ধ্বনিগুলোকে ঘোষ ধ্বনি বলা হয়। এই জন্য সর্বপ্রথম তোমাদের বর্গ সম্বন্ধে একটু জানিয়ে দিয়েছি। তাহলে ক বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এই ধ্বনিগুলোকে যখন ঘোষ ধ্বনি বলা হচ্ছে, তাহলে কোন ধ্বনিগুলোকে ঘোষ ধ্বনি বলা হচ্ছে একটু দেখে নিই। ক বর্গের তৃতীয় ধ্বনি কোনটা? ক বর্গের তৃতীয় ধ্বনি কোনটা? ক বর্গের তৃতীয় ধ্বনি গ, ঘ এবং ম। চ বর্গের তৃতীয় ধ্বনি চ, বর্গীয় জ, ইয়। ট বর্গের তৃতীয় ধ্বনি তোমার হচ্ছে ড, ঢ মূর্ধন্য। ত বর্গের দ, ধ দন্তান্ন। প বর্গের ব, ভ, ম। এইগুলো কিন্তু সব আমাদের কি না ঘোষ ধ্বনি বেরিয়ে গেল। তাহলে এবার এই যে তুমি ক উচ্চারণ করো, ক, খ, গ, ঘ, ঠিক আছে, অর্থাৎ ক উচ্চারণ করছে আমাদের কণ্ঠস্বর কিন্তু ঠিক আছে নর্মাল, খ উচ্চারণ করছি একটু চেঞ্জ হচ্ছে, গ, ঘ যখন উচ্চারণ করছি তখন কিন্তু আমাদের কণ্ঠস্বরের ঘর্ষণ আসছে একটা, যার ফলে এগুলোকে কিন্তু বলা হচ্ছে ঘোষ ধ্বনি। নেক্সট চলে আসছি অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি কখন কাকে বলা হয়? যে স্পর্শ ধ্বনি বলে উচ্চারণের সময় আমাদের কণ্ঠস্বর মৃদু ভাব থাকে বা আমাদের কণ্ঠস্বরে একটা মৃদু ভাব থাকে, সেই ধ্বনিগুলোকে অঘোষ ধ্বনি বলে। বর্গের প্রথম, দ্বিতীয় ধ্বনি অর্থাৎ ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ এই ধ্বনিগুলোকে কিন্তু সব অঘোষ ধ্বনি বলা হয়। আবারও বলছি, যে স্পর্শ ধ্বনিগুলো উচ্চারণের সময় কণ্ঠস্বরে একটা মৃদু ভাব থাকে, সেগুলোকে অঘোষ ধ্বনি বলে। বর্গের প্রথম, দ্বিতীয় ও বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি, এই দুটো ধ্বনিকে বলা হয় অঘোষ ধ্বনি। যেমন ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। আমি এগুলোকে আর আলাদা করে মার্ক করছি না, একটা অন্য কালার দিয়ে মার্ক করব, এই কালার দিয়ে আর করবো না। দেখো, এগুলো কিন্তু সব অঘোষ ধ্বনি। এবার চলে আসছি আরো একটা ধ্বনি প্রকার, সেটা হচ্ছে অল্প প্রাণ আর মহাপ্রাণ। অল্প প্রাণ বলতে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, আমাদের প্রাণবায়ু বলতে আমরা কি বুঝি জানো তো? প্রাণবায়ু, প্রাণবায়ু বলতে আমরা আমাদের যে ওই যে অক্সিজেন নিচ্ছি, আমাদের যে শ্বাস প্রশ্বাস, এটাকেই তো বলা হচ্ছে প্রাণবায়ু, তাই না? সেই যে আমাদের যে শ্বাস প্রশ্বাস, এখান থেকেও কিন্তু একটা ধ্বনির ব্যাপার চলে আসছে, এবং সেখান থেকেই আসছে এই অল্প প্রাণ এবং মহাপ্রাণের কনসেপ্ট। অল্প প্রাণ বলতে কি বোঝানো হয়? অল্প প্রাণ ধ্বনি বলতে বোঝানো হচ্ছে বর্গের প্রথম, তৃতীয় ধ্বনির উচ্চারণের সময় আমাদের প্রাণবায়ু বা আমাদের শ্বাস বায়ু জোরে বার হয় না বলে এদের অল্প প্রাণ ধ্বনি বলে।
এবং ধ্বনি বা বর্ণগুলি, এই যে অল্প প্রাণ ধ্বনি, এই ধ্বনি বা বর্ণগুলি কোনগুলো? তার মধ্যে পড়ছে ক গ, চ বর্গীর জ, ট ড, ত দ, প ব, অর্থাৎ বর্গের প্রথম এবং তৃতীয়, মাথায় রাখতে হবে, বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি। নেক্সট চলে আসছি মহাপ্রাণ ধ্বনি। সেম কনসেপ্ট, আমাদের প্রাণবায়ু বা আমাদের শ্বাসবায়ু জোরে জোরে বের হচ্ছে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। বেশি করে বের হচ্ছে তাই মহাপ্রাণ, কম করে বের হচ্ছে তাই অল্প প্রাণ, তাই না? তাহলে এই মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? না, বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি, এগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। যেমন খ এবং ঘ, ছ এবং ঝ, ট ঠ, সরি ট এবং ঢ, থ এবং ধ, ফ এবং ভ, এগুলো। এছাড়াও হকেও কিন্তু মহাপ্রাণ ধ্বনির মধ্যে ফেলা হয়, যেগুলো কিনা আমাদের এই আপাতত এই যে স্পর্শ ধ্বনি দেখছি এর মধ্যে নেই, কিন্তু হ কিন্তু মহাপ্রাণ ধ্বনি, যার জন্য আলাদা করে দেওয়া। এইবার তুমি একটু ক উচ্চারণ করো, আর হাতের মুখের সামনে হাতটা রাখবে, যাতে করে তুমি বুঝতে পারো তোমার মুখ থেকে কতটা শ্বাস বায়ু বেরোচ্ছে। ঠিক তার পরক্ষণে খ উচ্চারণ করো, ঠিক সেম ভাবে মুখের সামনে হাতটা রাখবে, যাতে তুমি বুঝতে পারো তোমার মুখ থেকে কতটা শ্বাস বায়ু বেরোচ্ছে। তুমি ক উচ্চারণ করো ক, তুমি খ উচ্চারণ করো খ, দেখবে তোমার শ্বাস বায়ুটা তোমার হাতে এসে লাগছে। সেই জন্য একে বলা হচ্ছে মহাপ্রাণ, সেই জন্য ওকে বলা হচ্ছে অল্প প্রাণ। এবার চলে আসছি উষ্ণ ধ্বনি। উষ্ণ ধ্বনি বলতে কি বোঝানো হচ্ছে? না, যে ধ্বনি উচ্চারণের সময় উষ্ণ অর্থাৎ শ্বাস বায়ুর উপর বেশি জোর দেওয়া হয়, সেগুলোকে উষ্ণ ধ্বনি বলে। এই তিনটে ধ্বনি আছে যেগুলোকে উষ্ণ ধ্বনি বলা হয়। একটা হচ্ছে তালব্যস্ব, একটা হচ্ছে মধ্যাহ্নস্ব, একটা হচ্ছে দন্তস্ব, আর একটা হচ্ছে হ। কিন্তু অন্তস্থ ধ্বনি আবার কাকে বলা হয়? দেখো, আমরা স্পর্শ ধ্বনি দেখলাম, আমরা উষ্ণ ধ্বনি দেখলাম, কিন্তু স্পর্শ ধ্বনি এবং পুরো ব্যঞ্জন বর্ণটা যদি তোমরা একটু লক্ষ্য করো, আমি ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে বোধ হয়, এক সেকেন্ড আমি দেখে নেবো একটু। এই যে এই যে এই আমাদের টোটাল ব্যঞ্জন বর্ণের একটা লিস্ট। এখানে তুমি যদি লক্ষ্য করো, আমি কি বলেছিলাম, ক থেকে ম পর্যন্ত এই জায়গাটা স্পর্শ ধ্বনি, এই জায়গাটা কি বলেছি, উষ্ণ ধ্বনি। আমি আর একটা ধ্বনির নাম একটুখানি আগে বললাম, কি বললাম সেই ধ্বনিটা আর একবার চলে যাব, সেটা হচ্ছে অন্তস্থ ধ্বনি। অন্তস্থ ধ্বনি বলতে কি বোঝানো হচ্ছে? অন্তুজ র ল ব, এই চারটি ধ্বনি স্পর্শ ধ্বনি এবং উষ্ণ ধ্বনির মধ্যে অবস্থান করে। যেহেতু উষ্ণ ধ্বনি এবং স্পর্শ ধ্বনির মধ্যে এই চারটি ধ্বনি অবস্থান করছে, তাই একে বলা হয় অন্তস্থ ধ্বনি। আমি বললেই তোমরা বিশ্বাস করবে কেন? বা তোমাদের চোখের সামনে এক বই থাকলে খুলে দেখো, আর যদি না থাকে আমি এখানে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম তালব্যস্ব, মধ্যাহ্নস্ব এবং দন্তস্ব আমরা উষ্ণ ধ্বনি বলেছিলাম, এবং ম পর্যন্ত আমরা স্পর্শ ধ্বনি বলেছিলাম। মাঝখানে এই যে হলুদ মার্ক করা অন্তুজ র ল ব, এগুলোকে বলা হচ্ছে অন্তস্থ ধ্বনি। কেন? কারণ এর মধ্যে এবং এর মধ্যে সম্পর্ক স্থাপন করছে কিন্তু এই এই ধ্বনি। আশা করি বোঝাতে পেরেছি জায়গাটা। এবং নেক্সট আমরা চলে আসছি আর একটা ধ্বনি, সেটা হচ্ছে অযোগ বাহ ধ্বনি। অযোগ বাহ, এবং এটাই আজকে আপাতত লাস্ট, ঠিক আছে? নেক্সট আমি অন্য একটা জায়গায় যাব। এখানে ধ্বনি, এক সেকেন্ড। তো এই যে অযোগ বাহ ধ্বনি বলতে কি বোঝানো হয়? দুটো বর্ণ আছে আমাদের বাংলা বর্ণমালায়, একটা হচ্ছে অনেশ্বর আর একটা হচ্ছে বিসর্গ। এই অনেশ্বর এবং বিসর্গ, এই দুটিকে অযোগ বাহ বর্ণ বা অযোগ বাহ ধ্বনি বলে। কেন বলে? তার কারণ এরা নিজে নিজে কোনো শব্দ তৈরি করতে পারে না, অন্যের সঙ্গে যুক্ত হয়ে তবে কিন্তু এরা উচ্চারিত হয়। তুমি অনেশ্বর উচ্চারণ করো, পারবেই না, কিন্তু তুমি ঢং উচ্চারণ করো, উচ্চারণটা হচ্ছে কিসের সঙ্গে? না, অনেশ্বরে যুক্ত হয়ে ঢয়ের সঙ্গে।
তুমি কম উচ্চারণ করো, পারবে, সব পারবে, কিন্তু শুধু অনেশ্বর তুমি উচ্চারণ করতে পারবে না। সেই জন্য অন্য কোনো ধ্বনির সঙ্গে যেহেতু যুক্ত হয়ে কি হচ্ছে, উচ্চারিত হচ্ছে, তাই একে বলা হয় অযোগ বাহ ধ্বনি। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো, আশা করি বোঝাতে পেরেছি এই জায়গাটা। যদি বুঝতে না পারো, যদি তোমাদের মনে হয় যে কিছু প্রশ্ন আছে, তাহলে আমাকে কমেন্ট বক্সে লেখো। আর যদি মনে করো যে না বুঝতে পেরেছো, দ্যাটস ফাইন। ম্যাডামের সম্ভবত কিছু প্রবলেম হচ্ছে, একটা মিনিট সময় দাও, দেখছি। ম্যাডাম শুনতে পাচ্ছেন? আপনার ভয়েসটা খুব ব্রেক করছে, আপনার ভয়েসটা একদমই শোনা যাচ্ছে না, আপনার স্ক্রিনটাও দেখা যাচ্ছে না। সম্ভবত আপনার দিক থেকে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তো দেখবেন প্লিজ। একটা মিনিট ওয়েট করো, ম্যাডাম রিজয়েন করছেন। একটু ওয়েট করে যাও, ম্যাডাম রিজয়েন করছেন, এখনই ম্যাডাম রিজয়েন করছেন, একটু ওয়েট করে যাও। প্রবাবলি কোনো নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, একটা মিনিট ওয়েট করে যাও। I'm extremely sorry for these types of problem, কারণ কি আমার কানেকশন কেটে গেছে। তো এখানে আমাদের হাতে কিছু থাকে না, আমাদের কিছুটা যখন আমরা টেকনোলজি দিয়ে পড়াশোনা করি বা টেকনোলজি ইউজ করি, তখন কিছুটা বিষয় আমাদেরকে ছেড়ে দিতে হয়। কারণ হয় না, মানে টেকনোলজি যেমন আমাদের অনেক কিছু সুবিধা করে দিয়েছে, আইসিটি অর্থাৎ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, ঠিক তেমন অনেক অসুবিধার মধ্যে কিন্তু আমাদের মাঝে মাঝে ফেলে দেয়, তাই না?
ফলত এই জায়গায় এইটুকু আমাদের একটু কম্প্রোমাইজ করতে হবে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ঠিক আছে, চলো এবার চলে আসছি তাহলে আমি যেটা বলেছিলাম একটুখানি আগে, আমি তারপরেও বোধহয় কিছু কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে আমি যতটুকু পড়ালাম আশা করি বোঝা গেছে। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেই জায়গাটা আবার একটু ক্লিয়ার করে দেবো। এখন এই জায়গাটা একটু দেখো, অর্থাৎ এতক্ষণ আমি যেটা পড়ালাম সেটা আমি জাস্ট সামারাইজ করে দিয়েছি। এর বাইরে কিন্তু এখানে আর কিছুই নতুন করে অ্যাড করা নেই। মানে হয় না কোনো কিচ্ছু না, মানে এমন নয় আমি বিশাল কিছু নিয়ে চলে এসেছি। তোমরা জানো যেগুলো বা আমি যতটুকু একটুখানি আগে পড়লাম তার উপরে কিছু একটা। পুরো বিষয়টার নাম আমি বলছি যে ধ্বনি পরিবর্তন। এবং এই ধ্বনি পরিবর্তন বাংলা ব্যাকরণ অনুযায়ী ধ্বনি পরিবর্তন অনেক রকমের হয়, ঠিক আছে, কিন্তু বাংলা ব্যাকরণ অনুযায়ী ধ্বনি পরিবর্তন। চলো ফার্স্ট চলে আসছি, ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝানো হয়। দেখো, ধ্বনি পরিবর্তন বলতে যেটা বোঝানো হচ্ছে যে ধ্বনি পরিবর্তন হলো এমন একটি প্রক্রিয়া। ধ্বনি পরিবর্তন কি? ধ্বনি পরিবর্তন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শব্দের উচ্চারণে, ধ্বনির সংযোজনে, বিয়োজনে বা স্থানান্তরে রূপান্তর ঘটে। তুমি মানে ধ্বনি পরিবর্তনকে অলরেডি চারটে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ধ্বনির আগম, যেটাকে আমরা সংযোজন বলছি। একটাকে বলা হচ্ছে ধ্বনির বিয়োজন, যেটাকে আমরা ধ্বনির লোপ বলছি। আর একটা হচ্ছে ধ্বনির স্থানান্তর এবং ধ্বনির রূপান্তর। তাহলে উদাহরণে চলে আসি। উদাহরণ হিসাবে আমরা বলছি প্রথম একটা হচ্ছে গৃহ থেকে ঘর। এখন আমরা মানুষ, আমরা বলি না গৃহে ফের, আমরা কি বলি না, কারণ এই ধ্বনিটা পরিবর্তিত হয়ে ঘরে চলে এসছে। আমরা কৃষ্ণকে কানহা বলি বা কিছু কিছু ক্ষেত্রে কেষ্টও বলে থাকি, পুরোটাই কিন্তু ধ্বনি পরিবর্তনের জন্য। নেক্সট চলে আসছি ধ্বনি পরিবর্তনের বিভিন্ন শ্রেণী বিভাগ, যেটা একটুখানি আগে আমি বললাম। বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনকে বেসিক্যালি চারটে ভাগে ভাগ করা হয়। একটা কি না, একটা হচ্ছে ধ্বনির লোপ, বা এটাকে আমরা যদি অন্য ভাষায় বলি তাহলে বলবো সংবিধান। নেক্সট হচ্ছে সংযুক্তি, সেটা হচ্ছে ধ্বনির সংযোজন, বা এটাকে আমরা ব্যাকরণে বলি ধ্বনির আগম। ধ্বনির আগম। কেউ কি কিছু বলছো? হ্যাঁ রুমা দাস, তোমার যেটা বলার তুমি একটু আমাকে করবে, এখানে লিখে দেবে কমেন্ট বক্সে। হ্যাঁ, একটু কমেন্ট বক্সে লিখবে প্লিজ, কারণ যেহেতু মাইক বন্ধ করা আছে। নেক্সট চলে আসছি বিকৃতি। বিকৃতি বলতে কি বোঝানো হচ্ছে? বিকৃতি বলতে বোঝানো হচ্ছে ধ্বনি পরিবর্তনটাকে। এবং নেক্সট চলে আসছি ধ্বনির স্থানান্তর, যেটা ধ্বনির স্থান বদলটাকে বলা হচ্ছে। পরবর্তীকালে আমরা চলে আসছি সংবিধান বা সংক্ষেপ বা অপসারণ। সংবিধান বলতে কি বোঝানো হচ্ছে? যখন কোনো ধ্বনি, বা সংক্ষেপ বলতে কি বোঝানো হচ্ছে, এটাকে আমরা ধ্বনির লোপও বলি, যখন কোনো ধ্বনি বা অক্ষর শব্দ থেকে লোপ পায়। যেমন ধরো শশীধর থেকে শশধর থেকে শশী, অগ্নি থেকে আগুন, কৃষ্ণ থেকে কান। আমি নেক্সট তোমাদেরকে এটা আরো ইন ডিটেলস পড়াবো, ঠিক আছে। চলো এবার আমরা আরো আসছি কোথায়, আমরা আসছি সংযুক্তি অর্থাৎ সংযোজন। সংযুক্তি এবং সংযোজন বলতে কি বোঝানো হচ্ছে? কোন নতুন ধ্বনি যোগ হওয়া, কোন নতুন ধ্বনি তুমি যোগ করছো। যেমন পিতামহ, কথা কহা থেকে কথক, গুরুযুক্ত ইতর থেকে গুরুত্তর। আমি জানি এটাকে আমরা অন্যভাবে এতদিন পড়ে এসেছি, আমি এটা জানি যে তোমরা এতদিন এটাকে অন্যভাবে পড়ে এসছো। যেমন গামছা থেকে গামোছা পড়েছো তুমি। তুমি বলতে পারো যে এই গামছা থেকে গামোছা, এটাতে ধ্বনির সংযোজন হচ্ছে। ইউ আর রাইট। এই যে ধ্বনির সংযোজন, এটাকে বলা হয় মধ্য ব্যঞ্জনগম। এটাকে আবার আরেকটা নাম দেবে, এটাকে আবার দ্রাক্ষরতাও বলা হয়। এটাকে আবার দ্রাক্ষরতাও বলা হয়। কিংবা কিংবা আমরা বলি স্কুল থেকে স্কুল। এই যে স্কুলের আগে হর্ষই চলে আসছে, এটাকে আমরা বলি ধ্বনির আগম। কি ধ্বনির আগম? স্বরধ্বনির আগম। স্বরধ্বনির আগম। হ্যাঁ,
এই জায়গাটা আমরা পড়েছি, কিন্তু এই জায়গাটা, এই যে সংযোজন বা সংযুক্তি, এই যে পিতা মহ, ঠিক আছে, এখানে কি সংযোজন হচ্ছে না? এই যে কথক, এখানে কি সংযোজন হচ্ছে না? এই যে গুরুতর থেকে গুরুত্তর, গুরুযুক্ত ইত্তর থেকে গুরুত্তর, এখানে কি সংযোজন হচ্ছে না? আমরা কিন্তু একটু অন্যভাবে ভাবতে চাইছি এই জায়গাগুলোকে। এবং আমাদের যে ট্র্যাডিশনাল ওয়ে, সেই ট্র্যাডিশনাল ওয়ের উপর দাঁড়িয়ে, অর্থাৎ এতদিন আমরা যেটা পড়েছি, আমরা সবাই জানি, আমরা পড়ে এসেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি একটু ভাবি, তাহলে বোধহয় আমাদের মেন্টাল যে ফাংশনটা সেটা আরো বেশি করে হবে। আচ্ছা, এখান থেকে এভাবে হচ্ছে, ধরো একটা ছোট করে উদাহরণ দেব, ধরো একটা গাছ, ঠিক আছে, আমরা সবাই জানি যে তার রুটটা কিন্তু তলাতেই থাকে। তো এই রুটটা কিন্তু তোমাদের অলরেডি তৈরি আছে, আই নো দ্যাট, কি তুমি ধ্বনির আগম কি, ধ্বনির লোপ কি, ধ্বনির স্থানান্তর কি, ঠিক আছে, তুমি সব জানো। কিন্তু এই যে কাণ্ড বা শাখা প্রশাখা, এইগুলো আমাদের একটু ভালো করে তৈরি করতে হবে। এই কাণ্ডটা যদি আমরা ভালো করে তৈরি করি, তাহলে এই কাণ্ডটা আর যে ফল, সেই ফলটা কিন্তু সুমিষ্ট হবে, এবং তার ডিপেন্ড করবে কিন্তু পুরোটা রুটের উপরে। হ্যাঁ, নেক্সট চলে আসছি কোথায়, নেক্সট চলে আসছি বিকৃতি বা ধ্বনির রূপান্তর। যেমন ধরো ধ্বনির রূপ বা প্রকৃতি টোটালি পরিবর্তন হয়ে যাচ্ছে, টোটালটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন দুষ্ট থেকে ডাইনি, যেমন স্নেহ থেকে স্নেহ, যেমন রাত্রি থেকে রাই, যেমন পিতৃ থেকে পিতা, এইগুলো। নেক্সট চলে আসছি কোথায়, নেক্সট আসছি ধ্বনির স্থানান্তর বা ধ্বনির স্থান বদল। যেমন ধরো প্রকৃতি থেকে প্রকৃতি, কল্পনা, সেটাকে কোথাও কোথাও আবার লক্ষণা বলা হয়। একদম শুরুতে তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম, যে বাংলার আঞ্চলিক ভাষার কথা বলেছিলাম। এই যে লক্ষণা, এটা কিন্তু মোটামুটি লোকভাষায় প্রচলিত একটা শব্দ, যার অর্থ কিন্তু এই কল্পনা। নেক্সট চলে আসছি ধ্বনি পরিবর্তনের কিছু কারণ। আমাদের যে ধ্বনিগুলো পরিবর্তন, দেখো এগুলো কিন্তু আমি একটাও ট্র্যাডিশনাল ওয়ে দেখাইনি, একটাও ট্র্যাডিশনাল ওয়ে নয়। ট্র্যাডিশনাল ওয়েতে ধ্বনি পরিবর্তন বলতে নাসিক্যি ভবন, ট্র্যাডিশনাল ওয়েতে ধ্বনি পরিবর্তন বলতে উষ্ণি ভবন, ট্র্যাডিশনাল ওয়েতে ধ্বনি পরিবর্তন বলতে মূর্ধন্যী ভবন, ট্র্যাডিশনাল ওয়েতে ধ্বনি পরিবর্তন বলতে তোমার স্বরসঙ্গতি, ব্যঞ্জন সঙ্গতি, সমী ভবন, বিষমী ভবন, রকারি ভবন, সহকারী ভবন, ওগুলোতে আমরা আসবো। কিন্তু আমি তোমাদের নতুন কিছু প্রোভাইড করতে চাইছি, নতুন, যার উপরে দাঁড়িয়ে তোমরা পুরোনোটাকে চিনবে। তোমরা পুরোনোটা জানো, আমি জানি, তোমাদের জাস্ট একটু ধরিয়ে দিলে মনে পড়ে যাবে। কিন্তু নতুন কিছু, যেগুলো এখন বর্তমানে বাংলা ব্যাকরণ নিয়ে, বাংলা ধ্বনি নিয়ে গবেষণা হচ্ছে, তার উপরে দাঁড়িয়ে কিন্তু আজকের পৃথিবীটা। নেক্সট চলে আসছে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন কারণ। দেখো, ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রকমের কারণ হতে পারে, তার মধ্যে মাত্র 5টা কারণ আমি তোমাদের সামনে তুলে এনেছি। একটা হচ্ছে ভাষার গতিশীলতা। আমরা যদি বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস পড়ি, তাহলে দেখতে পাবে বাংলা ভাষাটি কোথা থেকে আসছে। তো তখন যে বিষয়, যে হিসাবে কথা বলা হতো, আজকে একবিংশ শতাব্দীতে অর্থাৎ 2025 সালে দাঁড়িয়ে নিশ্চয়ই সেইভাবে বা সেই বিষয়ে কথা বলা হবে না, তাই না? তাহলে ভাষার একটা গতিশীলতা কিন্তু রয়েছে। ঠিক নদীর মতন, নদী যখন প্রথম উৎপত্তি হচ্ছে এবং নদী যখন শেষমেশ সাগরে গিয়ে মিশছে, এই গতিশীলতার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। কোথাও নদী প্রচন্ড মানে উদ্বেগে চলছে, কোথাও নদী বহমান, কোথাও নদী প্রায় শুকিয়ে যাচ্ছে, কোনো রকমে যাচ্ছে। ভাষার ক্ষেত্রে কিন্তু তার কোনো অংশে ব্যতিক্রম নয়, ভাষাটাও কিন্তু অনুরূপ ভাবে ঠিক তেমনই। নেক্সট চলে আসছে উচ্চারণের সুবিধা। ধরো উচ্চারণের সুবিধার জন্য কিন্তু আমরা ভীষণভাবে ধ্বনির পরিবর্তন করে থাকি। স্বর সংগতি, ব্যঞ্জন সংগতি কিন্তু তার একটা অন্যতম উদাহরণ। ছোট্ট একটা আমি দেখিয়ে দিই। ধরো আমি বলছি দেশি, স্বর সংগতির ফলে সেটা হয়ে যাচ্ছে দিশি। কেন হয়ে যাচ্ছে? এই দেশিটা যখন আমরা উচ্চারণ করছি, তখন আমরা এখানে দুটো স্বর উচ্চারণ করছি। কি? একটা হচ্ছে এ, একটা হচ্ছে ই। এই এ এবং ই উচ্চারণ করতে সময় প্রচুর লেগে যাচ্ছে, উচ্চারণে অসুবিধা হচ্ছে। সেই সুবিধার হেতু এটাকে পরিবর্তিত হয়ে বা পরিবর্তন করে এই তালব্যস্বরের যে হস্যিকার, এই পরবর্তী হস্যিকারের প্রভাবে পূর্ববর্তী এই একার চেঞ্জ হয়ে হস্যিকারে রূপান্তরিত হয়েছে।
এবং বাংলা ব্যাকরণে এর নাম দেওয়া হয়েছে স্বরসঙ্গতি। ঠিক বিলেতি থেকে বিলিতি কিন্তু ঠিক তাই। বিলেতি থেকে বিলিতি কিন্তু ঠিক তাই, ঠিক তাই। এবার চলে আসছি আঞ্চলিক প্রভাব। আঞ্চলিক প্রভাব বলতে কি বোঝানো হচ্ছে, এই বললাম প্রথমে। আজকে ধরো তুমি যদি চলে যাও পুরুলিয়াতে, তাহলে কি বলবে? যাচ্ছি বটে, করবো গিলাই, বলে একদম। আমি আমি আর একটা কথা বলি আঞ্চলিক প্রভাবে। তুমি যে কোনো একটা জেলার সাব ডিভিশনে বা যে কোনো একটা জেলার মোটামুটি একটা শহরে বসে তুমি বলতে পারবে না সেই জেলার ভাষা কি। আজকে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে রাঢ়ী ভাষাই রয়েছে আমি জানি, কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার একদম মানে কি বলবো রুরাল সাইডে চলে যাও, একদম গ্রামে চলে যাও, রুরাল এরিয়াতে চলে যাও, আরবান এরিয়াতে দাঁড়িয়ে আমরা বলতে পারবো না এখানকার ভাষা কি। শহরে দাঁড়িয়ে আমরা বলবো না, একদম রুরালে তুই গিলি, আমরা কি বলি শহরে গিয়েছিলি, এরকম করিল, এরকম হইল নাকি। অর্থাৎ এই যে বিষয়টা, আঞ্চলিক প্রভাব কিন্তু ধ্বনি পরিবর্তনের একটা বৃহৎ অংশ জুড়ে রয়েছে। নেক্সট, সময়ের বিবর্তন। অর্থাৎ কিছুদিন আগে সংস্কৃত ভাষার প্রভাব ছিল, কোন ক্রমে সংস্কৃত ভাষাটাকে সাইডে সরিয়ে দিলাম, তারপরে এসে গেল সাধু ভাষা। তারপরে সেই সাধু ভাষার সঙ্গে সংস্কৃত ভাষার বেশ মিল দেখা গেল, তারপরে কোনো ক্রমে সেই করতে করতে একদম নিম্ন শ্রেণীর মানুষ যে ভাষায় কথা বলে, আমি কিন্তু একদম গদ্য ভাষার উদ্ভবের ইতিহাসে চলেছি, সেই ভাষাটাকে বাংলা সাহিত্যে উত্থাপন করা হলো। কারা করলো? হুতম প্যাঁচার নকশার মধ্য দিয়ে করা হলো বাংলা গদ্য সাহিত্যে। হুতম প্যাঁচার নকশার নাম নিশ্চয়ই শুনেছো। হুতম প্যাঁচার নকশার নাম যদি না শুনে থাকো তাহলে চট করে একবার একটু দেখে নিও, বা যদি মনে করো যে বাংলা সাহিত্যের গদ্য সাহিত্যের প্রথম কোনো বই তোমরা পড়বে, পড়ে নিতে পারো কালীপ্রসন্ন সিং এর হুতম প্যাঁচার নকশা। তো এই যে সময়ের বিবর্তন, সেখানেও কিন্তু বেশ ঘটমটো শব্দ দেওয়া রয়েছে। সেখান থেকে তুমি চলে আসো আরো আধুনিকে, আরো আধুনিকে। এখন বর্তমানে যারা লিখছে, কিছুদিন আগে যারা লিখেছে, এই ধরো শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তুঙ্গভদ্রার তীরে, এখন বিনায়ক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যারা কথা সাহিত্য লিখছে, তুমি দেখো ডিফারেন্স পাবে, ফার ডিফারেন্স। নেক্সট চলে আসছি সংস্কৃত শব্দের সরলীকরণ, যেটা অলরেডি বলছি বারবার করে। এইবার চলছি কোথায় না, ধ্বনি পরিবর্তনের ফলাফল। এই যে এত ধ্বনি পরিবর্তনের, এই ধ্বনি পরিবর্তনের সেই, এগুলো জানলাম, তাহলে ধ্বনি পরিবর্তনের ফলাফল কি, এর আলটিমেটলি রেজাল্ট কি আসছে? ফার্স্ট, নতুন শব্দের জন্ম। সেকেন্ড, আঞ্চলিক ভাষার বৈচিত্র্য। থার্ড, ব্যাকরণে মানে ব্যাকরণগত রূপান্তর বা ব্যাকরণিক রূপান্তর, যেটা আমি একটুখানি আগে তোমাদের নতুন কিছু দেখালাম ব্যাকরণের ক্ষেত্রে। এই ব্যাকরণিক রূপান্তরটা কিন্তু ঘটছে, যার জন্য এখানেও আমি সেটা ইনক্লুড করেছি। নেক্সট, ভাষার ইতিহাস রচনার সহায়ক। এবার চলে আসছি আমরা উপসংহারে। এখানে আমরা তিনটে কথা বলবো। একটা হচ্ছে বাংলা ভাষা একটি ধ্বনিমূলক ভাষা, ধ্বনি পরিবর্তন ভাষার বিকাশের একটি স্বাভাবিক অংশ হিসেবে বিবেচিত হয় এবং এটি ব্যাকরণ শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এইবার আমরা আসবো, যদি তোমাদের কোথাও প্রশ্ন থাকে, সেই প্রশ্নে যদি তোমাদের কোথাও প্রশ্ন না থাকে, তাহলে আমরা 2016 প্রশ্ন কেমন ছিল সেই 2016 প্রশ্ন সম্বন্ধে একটু জেনে নেব, এই অল্প বিস্তর একটু জেনে নেব। যদি প্রশ্ন থাকে লেখো, যদি প্রশ্ন না থাকে চলো। 2016 প্রশ্ন দেখতেই পাচ্ছ, একদম সামনে রয়েছে। আমি সব প্রশ্ন টাইপ করিনি, ঠিক আছে, কিছু প্রশ্ন আমি টাইপ করে এনেছি এবং এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে তোমরা দেখো, এবং পরবর্তীতে আমি সব প্রশ্ন দিয়ে দেব। তো ফার্স্ট প্রশ্ন দেখো, যে কলিঙ্গে উড়িল মেঘ, ডাঙ্গ উচ্চনাথ, বলিয়া প্রজা ভাবঙ্গয় লবপথ। অর্থাৎ এখানে কিছু শূন্যস্থান বসানো হয়েছে বা শূন্যস্থান দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো আমি কেন এনেছি, এক সেকেন্ড দাঁড়াও। এই প্রশ্নগুলো আমি কেন এনেছি, একটা মানে হয় না, একটা বৃহৎ
সমস্যা হতে পারে বা একটা তোমাদের কাছে একটা কনফিউশন হতে পারে যে প্রশ্নগুলো কেন আনলো, ঠিক আছে, এই প্রশ্ন তো কোনো কাজে লাগছে না বা এই প্রশ্ন তো আপাতত কোনো কাজে লাগবে না, এই প্রশ্নগুলো এনেছি তার একটাই কারণ বাংলার যে প্রশ্ন, বাংলার কোন বিষয়গুলো আমরা দেখবো, বাংলার কোন বিষয়গুলো আমরা দেখবো সেটা জানার জন্য, কেমন ভাবে পড়বো সেটা জানার জন্য। সেই জন্যই কিন্তু এটা আমরা ফার্স্ট আমরা দেখছি, কি দেখতেই পাচ্ছ যে এই জায়গাটার উত্তর কি হবে। যদি তোমরা জানো তাহলে একটু বলো, যদি উত্তর তোমরা বলতে না পারো আমি নিজেই বলে দিচ্ছি এর উত্তর কি হবে। এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদেরই এসএলএসটি পরীক্ষার প্রশ্ন, এর উত্তর কি হবে তোমাদের কি জানা আছে? এর উত্তর কি হবে একদম শুরুতে? উত্তর হবে প্রিয়। চলো নেক্সট চলে আসছি, মাইকেল মধুসূদন দত্ত রচিত অল বঙ্গে কাব্যাংশ মানে কাব্যাংশটি মেঘনাদ বধের কোন স্বর্গ থেকে গৃহীত? এটা হচ্ছে 2 সি। এক সেকেন্ড দাঁড়াও তো, অভিষেক হবে, এটা টাইপ মিস্টেক হয়েছে একটু, অভিষেক হবে। হ্যাঁ আমি একটু মুখে বলছি, এখানে বোধহয় একটু টাইম মিস্টেক আছে। ঠিক তেমন ভাবে আমি বলবো যে ব্যথারবাসী কবিতাটির রচনা, তারপরে আমরা বলবো যে রবীন্দ্রনাথের শৈশবে তাকে বাড়িতে প্রকৃতি বিজ্ঞান শেখাতে আসতো কে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রবীন্দ্রনাথের শৈশবে বা সে যখন শিশু সাহিত্য পড়ছে তখন তার বাড়িতে প্রকৃতি বিজ্ঞান শেখাতে আসতো কে, সেক্ষেত্রে আমরা জেনে নেবো যে কার কথা, না সেখানে আমরা জেনে নেবো 5 তোমার সি অর্থাৎ সীতানাথ দত্ত। হ্যাঁ এখানে কিন্তু বেশ আরো রবীন্দ্রনাথের অনেক টিচার আছে, তাদের কিন্তু নাম আমাদের জেনে নিতে হবে কারণ এই টিচার থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। হ্যাঁ তো এই যে গোটা তোমার প্রশ্নগুলো, এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ প্রচুর করে কিন্তু কি দেওয়া রয়েছে, প্রচুর করে কিন্তু টেক্সচুয়াল প্রশ্ন দেওয়া রয়েছে। এই যে গৃহদাহ, ঠিক আছে, এই উপন্যাসটা কবে প্রকাশিত হচ্ছে, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে নেওয়া হয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রেম নিবেদন ধর্মী গল্প কোথায় রয়েছে, তোমার সাহিত্যের ইতিহাস থেকে নেওয়া রয়েছে। কাজী নজরুল ইসলামের গ্রন্থ কোনটি নয়, সাহিত্যের ইতিহাস থেকে নেওয়া হয়েছে। আমি তোমাদের এটা দেখো, পদ্ম থেকে পি ধ্বনিগত পরিবর্তন, কি ধরনের ধ্বনি পরিবর্তন, ঠিক আছে, অর্থাৎ এই যে ধ্বনি পরিবর্তন এটা প্রগত, পরাগত, মধ্যগত না কি, অর্থাৎ এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আমাদের দেখতে হবে। নেক্সট আমাদের আরো দেখতে হবে যে এই যে বিপ্রকে এর অন্য নাম কি, ঠিক আছে, এই 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 বিষয়গুলো, অর্থাৎ এই পুরো জায়গাটা কিন্তু দেখে আমরা একটা জিনিস কনক্লুড করতে পারছি যে এর মধ্যে টেক্সচুয়াল প্রশ্ন যতটা ইম্পর্টেন্ট, ততটাই ইম্পর্টেন্ট সাহিত্যের ইতিহাস, ততটাই ইম্পর্টেন্ট বাংলা ব্যাকরণ। ঠিক আছে, আমরা 3টে জায়গায় বেশি করে নজর দেবো। একটা হচ্ছে টেক্সচুয়াল প্রশ্ন যেটা 9, 10 এবং 11, 12 রয়েছে, যে টেক্সটটা রয়েছে। আর খুব হাতামাতা প্রশ্ন কিন্তু আসছে না, ঠিক আছে, একদম সহজ সহজ সরল প্রশ্ন। তবে হ্যাঁ এই প্রশ্নের ট্রেন্ডটাই কিন্তু ফলো হবে, একটু হয়তো মডারেট হতে পারে, একটু হয়তো মডারেট হতে পারে, কারণ এবার কিন্তু প্রচুর স্টুডেন্ট, হ্যাঁ প্রচুর স্টুডেন্ট। সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে কিন্তু আমরা নজর দেব, এবং সাহিত্যের ইতিহাস আমি গতকাল থেকে তোমাদের বলে আসছি, একদম গল্পের মতন করে পড়ে নেবো। আর যেখানে আমাদের দাঁড়াতে হবে সেটা বাংলা ব্যাকরণ, কিন্তু একটা মিথ থেকে আমাদের সরে আসতে হবে, যেটা আমার বলা মূল উদ্দেশ্য, এবং শেষে আমি এটা বলবো ভেবেছিলাম। একটা মিথ আছে আমাদের, কি দেখবে যারা সেই 2002-1 থেকে এসএসসি পড়াচ্ছে, বা যারা 2090 মানে 97-98 এসএসসি পেয়েছে, প্রথম এসএসসি পরীক্ষা হয় 1997 সালে, 1997 সালে, তারা কি করে বলতো, তারা শুধু বলে সন্ধি প্র্যাকটিস করো, কারক প্র্যাকটিস করো, তোমার কি সমাস প্র্যাকটিস করো, প্রত্যয় প্র্যাকটিস করো, বেশি করে প্রত্যয়টাকে ধরে। কেন? কারণ ছেলেপেলেদের প্রত্যয় দুর্বলতা আছে। একটা কথা, এই প্রত্যয় সন্ধি কারকের চক্করে গোটা সিলেবাসটা কিন্তু ভুলে যেও না। মনে রাখবে ম্যাক্সিমাম 2টো প্রত্যয় পড়বে, মনে রাখবে ম্যাক্সিমাম একটা প্রত্যয়ও পড়তে পারে, ম্যাক্সিমাম 2টো, তার বেশি একটাও প্রত্যয় দেবে না। মনে রাখবে ম্যাক্সিমাম 2টো কারক পড়বে, মনে রাখবে ম্যাক্সিমাম 2টো সমাস পড়বে, একটা করেও পড়তে পারে কিন্তু 2টোর বেশি দেবে না, ঠিক আছে। মনে রাখবে ম্যাক্সিমাম 2টো সন্ধি পড়তে পারে। তাই এর মধ্যে এই যে 2.5-3 মাস আছে, এই 2.5-3 মাসের 90% সময় ইনভেস্ট করো না, কারণ আমাদের 60টা প্রশ্ন কভারেজ দরকার।
10টা প্রশ্নের জন্য বাদ বাকি 50টা প্রশ্নকে কিন্তু মানুষ ইগনোর করে। কারা ইগনোর করে? ওই যে পুরোনো আমল থেকে যারা পড়াচ্ছে তাদের স্টুডেন্টরা ইগনোর করে, এবং তারা খুব ভালো এই জায়গাটায়, সত্যি ভালো। সন্ধি, সমাজ, কারক, প্রত্যয় তারা দুর্ধর্ষ। কিন্তু ভাই ওই দুর্ধর্ষ কি এবং 10 নাম্বার দেবে? 10 নাম্বার বেশি থাকবে না। আমাদের সাহিত্যের ইতিহাস জানতে হবে, আমাদের ব্যাকরণের অন্যান্য দিকগুলো জানতে হবে। তোমাদের দেখলে ব্যাকরণের কি কি দিক আছে, সমীভবন আছে, বিষমীভবন আছে, ব্যঞ্জন সংগতি আছে, স্বরসংগতি আছে, রকারী ভবন আছে, সহকারী ভবন আছে, উষ্ণী ভবন আছে, মহাপ্রাণী ভবন আছে, সব আছে। এইগুলো জানতে হবে আমাদের। নাসিক্য ভবন আছে, হ্যাঁ, শতনাসিক্য ভবন আছে, মূর্ধন্য ভবন আছে। কি বলবো, যত বলবো শেষ হবে না। দ্রাক্ষরতা আছে। আমাদের সাহিত্যের ইতিহাস পড়তে হবে, আমাদের টেক্সট পড়তে হবে, আমাদের আন্তর্জাতিক সাহিত্য পড়তে হবে, আমাদের সাহিত্যের রূপরীতি পড়তে হবে, অনেক কিছু পড়তে হবে। কিন্তু তাই তোমরা যখন প্র্যাকটিস করবে, শুধু সন্ধি, সমাজ, ব্যাকরণের ওই কারক এবং প্রত্যয়ের মধ্যে ডুবে থেকো না। প্র্যাকটিস করো কিন্তু ডুবে থেকো না, এইটুকু। তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দিও। সবার জন্য অল দ্য বেস্ট। আমার আপাতত আমি আজকে এখানেই শেষ করছি, এবং হয়তোবা তোমাদের কারোর সাথে আমার আবার কথা হবে, দেখা হবে। হয়তোবা কারোর সাথে আমার দেখা হবে না বা কথা হবে না। ফলত বেস্ট উইসেস ফর অল অফ ইউ। খুব ভালো করে পরীক্ষা দিও, দিনে 12-14 ঘন্টা করে পড়ো। দরকার পড়লে একটা পড়ার রুটিন বানাও, যে আমি এই সময় উঠবো, এইভাবে পড়বো, এই সময় রেস্ট নেবো, ঠিক আছে, এই সময় খাবো। এই যে কটা দিন আছে, এই কটা দিনে শুধু খাওয়া আর দিনে 6 ঘন্টা ঘুমানো, 6 ঘন্টা, অনলি 6 ঘন্টা ঘুমানো, আর খাওয়ার স্নান করার জন্য সময় বরাদ্দ রাখো। বাদ বাকি 12-14 ঘন্টা, সেই 14 ঘন্টাটা যদি তোমরা এসএলএসটির জন্য দিতে পারো, আমি তোমাদেরকে বলছি 2025-এর ডিসেম্বরে তোমাদের কাউন্সেলিং হবে, এবং 2026-এর জানুয়ারিতে তোমরা নতুন একটা স্কুলে যোগদান করতে চলেছো, এবং তোমাদের জীবনটাই চেঞ্জ হয়ে যাবে। তোমাদের পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সকলকে। তোমরা কাল এবং আজ এই দুটো দিন আমাদেরকে সময় দিলে। আমার এই বক 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 আমি জানি না কতটা কাজে আসতে পেরেছি, তবুও বক 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 শেষ পর্যন্ত শুনলে। খুব ভালো থাকো স্যার। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তোমাদেরকে কয়েকটা কথা বলে রাখি, মানে একটা শেয়ার করে দিই একটু তোমাদের সাথে। একটা মিনিট, আমি স্ক্রিনটা শেয়ার করছি। দেখো দেখতে পাচ্ছ কিনা, স্ক্রিনটা শেয়ার করুন, দেখো দেখা যাচ্ছে কিনা। আমি এতে চলে আসছি, বেশি সময় নেব না। আবারও বলছি, ম্যাডাম অলরেডি তোমাদেরকে সবকিছু বলে দিয়েছেন কিভাবে কি করবে বা কিছু। আমি যেহেতু সাবজেক্টের নয়, আমি জাস্ট একটু বলে রাখি যে আমাদের আগামী দিনে যে ক্লাসটা শুরু হবে, তো সেই সম্পর্কে একটু জাস্ট আমাকে 2-5 মিনিট সময় দাও, আমি বলে দিচ্ছি পুরো ব্যাপারটা। প্রথমত যেটা বলার, যে এটা পুরোপুরি শুধুমাত্র এসএলএসটি যে পরীক্ষাটা আমাদের টার্গেট রয়েছে সামনে, 9, 10, 11, 12 দুটোই বাংলা বিষয়ের জন্য। ইভিনিং টাইমে ক্লাস হবে, সন্ধ্যে 7টা অথবা রাত 9টা। মানে আমাদের টাইম গুলো থাকবে সন্ধ্যে 7টা থেকে 8:30 পর্যন্ত, 8:30, অথবা রাত 9টা থেকে 10:30। এই দুটো স্লটে আমাদের মূলত ক্লাস হবে, ঠিক আছে। দুটো করে ক্লাস রয়েছে। সম্ভবত এই জায়গাটা আমি বাড়িয়ে দেবো, মানে ম্যাডামের সাথে কথা বলে। এই ব্যাপারে আমার সাথে এখনো ম্যাডামের কথা হয়নি, হয়তো এই জায়গাটা বেড়ে যাবে, দুটো জায়গায় 3টে ক্লাস হবে, কারণ আদারওয়াইজ আমরা শেষ করতে পারবো না এত কম সময়। আমি চাই যে যাই কিছু হোক না কেন, অ্যাটলিস্ট কংক্রিট কিছু জায়গা তোমাদের কাছে পৌঁছায়। তো সেই জায়গা থেকে বলছি যে এই জায়গাটা আমি দুটো জায়গায় 3টে করে দেবো। অফিসিয়ালি আমি এখানে দুটো জানিয়ে রাখছি। 9th জুন অর্থাৎ সোমবার থেকে ক্লাস শুরু হবে। কোর্সের ডিউরেশন এটা থাকছে 4 মাসের জন্য। এবার এটা আমি 4 মাস রেখেছি। আবারও বলছি, এই জায়গাটা আমাকে 2 মিনিট একটু বলতে দাও, যে অলরেডি অনেকের ক্ষেত্রে একটা নেগেটিভ জায়গায় পৌঁছে গেছে। বেশ কিছু সোশ্যাল মিডিয়া বা সব জায়গার ক্ষেত্রে দেখবে এই একটা ব্যাপার হয়ে গেছে, কেস হয়ে গেছে বা কিছু। তুমি জেনে রেখো যে অন টাইমে পরীক্ষা হবে, মিলিয়ে নিও, অন টাইমে পরীক্ষা হবে।
যাই করুক না কেন কোট চর থাপ্পড় দিয়ে পরীক্ষা নেওয়া হবে। জেনে রাখো 26,000 ভ্যাকান্সি। ওয়েস্ট বেঙ্গলের এমন বহু স্কুল রয়েছে যে জায়গাগুলোতে 16-18 জন, 20 জন, 22 জন পর্যন্ত ফ্যাকাল্টি বা টিচার তোমার চাকরি চলে গেছে। সেই সব স্কুলগুলোতে পড়ানোর মতো লোক নেই। তো জেনে রেখো এটা যত তাড়াতাড়ি সম্ভব। তো 31শে ডিসেম্বর যেটা কোর্ট দিয়ে রেখেছে তার মধ্যে করবেই, মানে রাজ্য সরকার বা কমিশন যাই কিছু করুক না কেন বারবার সে কোর্টে যাবে, দেখবে ওখান থেকে ধাক্কা খাচ্ছে, চড়থাপ্পড় খাচ্ছে, আবার ঠিক জায়গায় চলে এসছে। যদি কেউ এই সিস্টেমগুলোতে একটু থেকে থাকো তাহলে বুঝতে পারবে 2022-এর প্রাইমারি টেট, 2023-এর প্রাইমারি টেট দুটোতেই কোর্ট কেস হয়েছিল, কিন্তু যে ডেটে বলেছিল পরীক্ষা হবে সেই ডেটেই পরীক্ষা হয়েছে। এমনকি 2022-এ মনে করে দেখো যে বিএডরা আর পরীক্ষা দিতে পারছে না, এই ব্যাপারটা ওই সময় ঘটেছিল, যে সময় নোটিফিকেশন দেওয়া ছিল যে বিএডরা অ্যাপ্লাই করতে পারবে, অথচ সবকিছু এ করেও কিন্তু হয়েছিল। তাই এই কথাটা মাথায় রেখো যে পরীক্ষা হবেই, হাজারটা কেস হোক না কেন পরীক্ষা টাইমে হবেই। যেহেতু স্কুলে পড়ানোর জন্য টিচার নেই, পরীক্ষা হবেই। তাই তুমি যত রকম যা কিছু নেগেটিভ যা কিছু শুনছো ওগুলোকে বাদ দাও, পরীক্ষা ঠিক টাইমে হবেই। নেক্সট চলে আসছি, আমি তাও 4 মাসের ডিউরেশন রেখেছি। আমাদের হাতে হয়তো 3 মাস মতো সময় আছে, আমি তাও 4 মাস সময় রেখে দিয়েছি। তারপরেও যদি কোনো কিছু হয়, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, 1-to-1 লাইভ ইন্টারাকশন, মূলত তাদের জন্য যারা ক্লাস করছে অথচ সেভাবে কোনো ফিডব্যাক পাওয়া যাচ্ছে না বা মক টেস্টে সেরকম কোনো পজিটিভ কিছু পাওয়া যাচ্ছে না, তবেই কিন্তু 1-to-1 লাইভ ইন্টারাকশনে বসা হবে। মূলত আমি বা ম্যাডামের সাথে এগুলো কিন্তু বসা হবে। লাইভ ক্লাসের রেকর্ডিং থাকবে প্রত্যেকটা ক্লাস যেমন থাকে, সাথে এফেক্টিভ পিডিএফ স্টাডি মেটেরিয়াল, রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস এর জন্য কোনো শর্ত থাকবে না, তুমি যখন খুশি যতবার খুশি এগুলোকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, ম্যাডাম বোধহয় বলেছেন এগুলো, বেশ কিছু টেক্সট তোমাদের সাথে শেয়ার করে দেবেন ম্যাডাম, যেগুলো প্রয়োজনীয়, হয়তো রেয়ার বা হয়তো পাওয়া যায় না বা হয়তো দামি, হয়তো বা সবার কাছে নেই বা বই হয়তো কিনতে পারছো না, এরকম কিছু প্রচুর পেয়ে যাবে ম্যাডাম, সেগুলোকে শেয়ার করে দেয় গ্রুপে, এগুলো পেয়ে যাবে তোমরা। নেক্সট যেটা বলার যে প্রত্যেকটা ইউনিট তার সাব ইউনিট চ্যাপ্টার অতি ডিটেলসে ধৈর্যের সাথে ধীরে ধীরে একদম বেসিক থেকে 0 থেকে ক্লাস করানো হবে। তুমি কি জানো বা না জানো সেটা দেখা হবে না, বাঙালি এক্সপার্ট ফ্যাকাল্টি দিয়ে ক্লাস করানো হবে, সম্পূর্ণ সিলেবাস দায়িত্ব সহকারে শেষ করা হবে। আনলিমিটেড মক টেস্টের সুবিধা থাকবে, আনলিমিটেড মানে আনকাউন্টেবল নাম্বার অফ মক টেস্ট, সাথে মান্থলি মক টেস্ট, সারপ্রাইজ মক টেস্ট। এগুলো হয়তো আমরা এতটাই করতে পারবো না, মান্থলি মক টেস্ট বা সারপ্রাইজ মক টেস্ট, তবে অফলাইন মক টেস্ট থাকবে। মানে ইনিশিয়ালি আমরা অনলাইন মক টেস্ট রাখবো, ইনিশিয়ালি অনলাইন মক টেস্ট থাকবে। এবার পরীক্ষার ডেট একদম ফাইনালাইজ হয়ে যাওয়ার পর আমরা মোটামুটি অফলাইন মক টেস্টে যাবো, যে আর 1 মাস পরে পরীক্ষা, তখন আমরা জেনে গেছি ডেট জেনে গেছে বা কিছু, মানে ধরে নাও আমরা জুলাই বা অগাস্টের শুরুতে রয়েছে এরকম, সেই সময় তো জেনে গেলাম যে অগাস্টের আজ 5 তারিখ, সেপ্টেম্বর হয়তো 8 তারিখে পরীক্ষা, এরকম অবস্থাতে আমরা তবে অফলাইন মক টেস্টে যাবো। ঠিক আছে, ইনিশিয়ালি আমাদের অনলাইন মক টেস্ট হবে, মানে ইনিশিয়ালি একদম প্রথম থেকে অনলাইন মক টেস্টের সুবিধা থাকে। নেক্সট যেটা বলা 4 মাসের কোর্সের ডিউরেশন, কিন্তু রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস এর ক্ষেত্রে লাইফ টাইম অ্যাক্সেস থাকে। এটা শুধুমাত্র এসএলএসটির জন্য, তারপরেও বলছি যে এই সিলেবাস গুলোর সাথে কিন্তু মিল আছে। মানে ডব্লিউবিপিএসসি জেনে তোমরা জানো নিশ্চয়ই, ঘন্টা বাজিয়ে রেখেছে, আমরাও পরীক্ষা নেব, কিন্তু তারপরে নামগন্ধ নেই। যদি হয়, মানে যদি এরপরে হয় যে আমাদের প্রিপারেশন তো রয়েছে, আমি বলছি না এসএলএসটির সাথে ডব্লিউবিপিএসসির পুরো সিলেবাস মিল আছে, অনেকটাও মিল আছে, কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু মিলও রয়েছে, তো সেগুলো অন্তত কাজে লাগবে। এছাড়া সেন্ট্রালে যে সমস্ত পরীক্ষাগুলো হয়, অ্যাটলিস্ট গ্রামার বা তোমাদের যে বাংলা সাহিত্যের ইতিহাস, সেগুলো তো মিল আছে, টেক্সটে হয়তো মিল নাও থাকতে পারে, সাবজেক্টের ফ্যাকাল্টি মিলে ম্যাডাম আরো ভালো বলতে পারবে। নেক্সট যেটা বলার যে আমাদের প্রতিষ্ঠান কখনো চাকরির গ্যারান্টি দেয় না, এই ব্যাপারটা মাথায় রাখবে। কোন রকম কোনো পাস করানোর গ্যারান্টি দেয় না, চাকরির গ্যারান্টি 0%, এই কথাটা মাথায় রেখে তুমি আসবে। মানে পরীক্ষার হলে তুমি 2 আর 2 যোগ করে 5 বসিয়ে আসবে, এই দায়িত্ব কে নেবে? যেদিন তুমি পরীক্ষা দেবে সেদিনকার ভাগ্যটাও তোমার, আমার নয়। তা আমি এই দায়িত্ব নিতে পারবো না, কখনো এই দায়িত্ব নিতে পারবো না। কিন্তু যা কিছু করব বা যা কিছু পড়ানো হবে তার বাইরে কোশ্চেন আসবে না। ম্যাডাম বোধহয় এই এই লাইনটা মানে এই জায়গাটা গতকাল জানিয়েছেন তোমাদের, যে আমরা এই টাইপের কোনো দায়িত্ব নিচ্ছি না। এই একই কথা ম্যাডাম বলে বোধহয় গতকালও বলেছেন, কারণ এটা সম্ভব না। যারা নেয় তারা বিশ্বাস করো তারা মানুষ না, মহামানব। আমি বলবো তাদেরকে পেলে তাদের কাছে পড়ার আগে অন্তত নেক ডাস্ট নিয়ে মাদুলি তৈরি করে রেখে দিও, কারণ তারা কিন্তু মানুষ না, মহামানব, যারা তোমাকে চাকরির গ্যারান্টি দেয়। শর্ত একটাই, তোমার মন মানসিকতা পরিবর্তন করতে হবে, আমাদের কথা মতো চলতে হবে, সর্বোপরি
তোমার প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন তাই তাই করবে। আজও ম্যাডাম বললেন যে 12-14 ঘন্টা, আমি গতকাল বলেছিলাম 12-14 ঘন্টা অ্যাকচুয়ালি প্রায় অসম্ভব, কারণ আমরা কিছু না কিছু দায়িত্ব দায়বদ্ধতার মধ্যে রয়ে গেছি। মানে সেই 2016 সালে যখন পরীক্ষা হয়েছিল তখন আমার 26 বছর বয়স, এখন আমার 36 বছর বয়স। আর এখন দাঁড়িয়ে আমি তো আর এসএলএসটির জন্য বসে নেই, বিয়ে হয়ে গেছে, কারোর বা চাকরি করছে, কেউ বা পুরোপুরি সংসারের মধ্যে ছেলে মেয়ে রয়েছে, সেগুলো তো বাদ দিতে পারবো না। তাই বলেছিলাম টাইম কিভাবে ম্যানেজ করবে, কিভাবে 8 ঘন্টাটা কাজে লাগবে, আমি সেইভাবে বলছি। ম্যাডামও বললেন ঘুমটাকে কমাও, 8 ঘন্টা ঘুমাতে সেখানে 2 ঘন্টা বাঁচাতে পারছো, এরকম ব্যাপার। স্নানের জন্য আগে 8 ঘন্টা লাগতো, সেখান থেকে দেখো 15 মিনিট বাঁচাতে যাচ্ছে কিনা। কারণ এগুলো আমাদেরকে করতে হবে 24 ঘন্টা সবার জন্য, তোমার আমার সবার জন্য। আমি পরীক্ষা না দিলে আমি ইউটিউব দেখবো, আমি আমার সময়টা আমি তোমাকে দিতে পারবো না। তাই তোমার সময়টা তোমাকে ম্যানেজ করতে হবে। শুধু এই জায়গাটা যে তোমার কাছে কোনো কিছু কিপটেমি করে রাখা যাবে না, যেটা আমি গতকাল বলছিলাম বারবার, যে তোমার কাছে কোনো কিছু কিপটেমি করে রাখা যাবে না। যে কথা দাও যদি তোমার সবটুকু উজাড় করে দেবে, আমি তোমাকে সাফল্যের স্বাদ পাইয়ে ছাড়বো। যে এটা যদি সাফল্যের দরজা হয়, আমি এই পর্যন্ত তোমাকে পৌঁছে দেবো। দরজা খুলে ভিতরে ঢোকার দায়িত্ব তোমার। মানে সেই রকম ভাবে যদি প্রিপারেশন নাও, বিশ্বাস করো, যেহেতু বলেছে জানুয়ারি ডিসেম্বর 31 তারিখের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে। মানে 1 জানুয়ারির পর থেকে তুমি কিন্তু নিজেকে টিচার হিসেবে বলতে পারো। হয়তো অনেকে বলবে এখানে হয়তো 2-1 জন রয়েছে এরকম, ডেফিনেটলি। তো সেই জায়গাটা তৈরি করো। 9 জুন সোমবার থেকে ক্লাস শুরু হচ্ছে। 10 জনকে চাই যারা এসএলএসটি, ডব্লিউপিএসসি, এমআরএস এইগুলোর জন্য কোয়ালিফাই করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আবারও বলছি, টার্গেট মূলত এটার জন্য এসএলএসটি, ঠিক আছে? আর অলরেডি শুধুমাত্র এই মানে আজকের থেকে কিন্তু 10 জনকে নেওয়া হবে, আজকের থেকে। এর আগে যারা ভর্তি হয়ে রয়েছে বা ভর্তি হয়েছে তারা বাদ দিয়ে আজকে থেকে 10 জনকে নেওয়া হবে মাত্র এই ব্যাচে। তো কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার যা কিছু সব এই নাম্বার, পেমেন্ট নাম্বার ওইটা 9330372977, এটাই পেমেন্টের নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই কলিং নাম্বার। এই নাম্বারে সমস্ত কিছু বা সমস্ত ইউপিআই পাবে, ঠিক আছে? এবং তোমার সাথে যা কিছু কমিউনিকেশন এই নাম্বার থ্রু দিয়ে হবে। ডেডিকেটেড ইয়ে থাকবে, যে যে কোনো রকম, মানে আমি তো সাবজেক্টের নই, আমি সাবজেক্ট পড়াবো না, আমি সে নিয়ে কিছু বলতে পারবো না, কিন্তু সাবজেক্টের বাইরে যা যা সাপোর্ট লাগবে আমি তোমার জন্য আছি। একদম পুরো 24 ঘন্টা যে আমি তোমার সঙ্গে আছি। মানে আমি কথাগুলো এরকম বলে থাকি যে এমার্জেন্সি হলে ঘড়ি দেখার দরকার নেই, তুমি আমাকে ফোন করে নিও, সেইভাবে বলা রয়েছে। বা আমার ফোন কখনো বন্ধ হয় না, শুধু ডেটা বন্ধ হয়, মোবাইলের ডেটা বন্ধ থাকে, কিন্তু ফোন কখনো বন্ধ হয় না। নেক্সট যেটা বলার, যে তারা এসো যারা লক্ষ্যে অবিচল রয়েছে, নিরলস কঠোর পরিশ্রমে বিশ্বাস করবে, স্মার্ট হার্ডওয়ার্ক করতে পারবে, তারাই শুধু এসো। 3টে ইনস্টলমেন্টের সুবিধা থাকছে, কিন্তু তুমি যদি ওয়ান টাইম পেমেন্টে যাও সেক্ষেত্রে কোর্স ফি অনেক কমে যাবে। ওয়ান টাইম পেমেন্টে গেলে কোর্স ফি অনেক কমে যাবে। আমি পেমেন্টে চলে আসছি কোনো রকম ভনিতা না করে। আমি আবারও বলছি যে কোর্স ফি একেবারে সবার সাধ্যের মধ্যে থাকবে। আমি যাতে পড়াতে পারি বা মানে তোমাদের এটা যেন ঠিকঠাক পৌঁছায়, আমি সেই রকম ভাবে কোর্স ফি রাখছি বা রেখেছি। আবারও বলছি, একদম ঘরের মানে নিম্নবিত্তের ছেলেমেয়েরাও সে পড়ার সুযোগ পাবে, কোয়ালিটি এডুকেশন থাকবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমার পরিচিত যে কোনো মেজো সেজো, ইভেন বড় ইনস্টিটিউট যারা রয়েছে, কোয়ালিটি এডুকেশন থাকবে। আর বারবার বলছি, সাপোর্টটা থাকবে। আমি একবার দেখিয়ে দিই পুরো ব্যাপারটা, তারপরে তোমাদের সাথে আরো ডিটেলসে কথা বলছি। টোটাল 4 মাসের জন্য কোর্স ফি রয়েছে 2899 টাকা। এটা 4 মাসের টোটাল কোর্স ফি। আর ইনস্টলমেন্টে যদি যাও, অথবা দিয়ে বলা আছে, ইনস্টলমেন্টের কোর্স ফি 3999 টাকা। 3টে ইনস্টলমেন্টের সুবিধা পাচ্ছ। আর ওয়ান টাইমে গেলে 2899 টাকা 4 মাসের জন্য। 9 জুন থেকে ক্লাস শুরু হচ্ছে। আর গুগল পে, ফোন পে কিউআর কোড দেওয়া আছে। এবার নেক্সট যেটা বলে রাখি, যে এককালীন কোর্স ফি 2899 বলছি, কিন্তু আমি বলবো যদি আজ তুমি 2899 পেমেন্ট না করতে পারো, তুমি 600 টাকা পেমেন্ট করে রাখো, যেটা ফার্স্ট ইনস্টলমেন্ট বলা আছে। আজ রাত্রের মধ্যে 600 টাকা পেমেন্ট করে রাখো। বাকি থাকছে কত? 2299 টাকা। এই 2299 টাকা 9 জুন রাত 9টায় প্রথম ক্লাস, 9 জুন রাত 9টা প্রথম ক্লাস। তার আগে পেমেন্ট করে দিলে হবে, কোনো এক্সট্রা ফিজ লাগবে না, কোনো অ্যাডমিশন ফিজ নেই, কোনো মান্থলি ফিজ নেই, কোনো আদার হিডেন চার্জেস নেই। এটাই টোটাল কোর্স ফি। আবার বলছি, 2899 টাকা টোটাল কোর্স ফি, আদার্স কোনো চার্জেস নেই। আজ রাত্রের মধ্যে 600 টাকা পেমেন্ট করে রাখো। বাকি থাকছে তোমার 2299 টাকা, যে টাকাটা তুমি 9 জুন রাত 9টায় প্রথম ক্লাস শুরু হচ্ছে তার আগে পেমেন্ট করে দিলে হবে, কোনো এক্সট্রা ফিস দিতে হবে না।
আর আমাদের কোনো অ্যাডমিশন ফিস, মান্থলি ফিস বা আদার্স কোনো চার্জেস নেই। 4 মাসের মোট কোর্স ফি 2899 টাকা। আমি আমার দিক থেকে সর্বনিম্ন করার চেষ্টা করেছি যাতে করে সবাই সেই সুযোগ পায় পড়ার। আবারও বলছি, কোয়ালিটি এডুকেশন থাকবে। আমি অফিসিয়ালি জানিয়েছি সপ্তাহে 2টো করে ক্লাস থাকবে। এই ক্লাসটা 3টে হয়ে যাবে, যে সপ্তাহে 3টে করে ক্লাস। এবং একটু এগিয়ে গেলে আমি একটা ক্লাস ডেডিকেটেড যে ম্যাডামকে বলে আমি রেখে দেবো, যাতে করে কোশ্চেন আনসার ডিসকাশন হয়। মানে আমাদের ধরে নাও যে আমি 2 মাস টানা এ করলাম, আমি ধরে নিচ্ছি পুরো 3 মাস আমার হাতে রয়েছে, তো ম্যাডামকে আমি পুরো 2 মাস বলে দেবো যে আপনি পুরো টেক্সট যতটা পারেন এগিয়ে নিয়ে যান। তার পরবর্তীতে একটা করে ডেডিকেটেড ক্লাস থাকবে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, যে যেখানে শুধুমাত্র এমসিকিউ, যে কেমন টাইপের কোশ্চেন আছে। কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা তো খুব একটা পাবো না, বা সেই রকম ডেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের রেসপেক্টে আমাদের কাছে নেই। তো সম্ভাব্য যেরকম কোশ্চেন হতে পারে, বা অন্যান্য স্টেটে যদি এরকম পরীক্ষা হয়েছে, আছে তো এরকম প্রচুর স্টেট যেখানে বাংলা ভাষাতে বা বাংলাতে রয়েছে, তো সেখানে যেরকম যা যে যদি সেরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাওয়া যায়, নিশ্চয়ই ম্যাডামের কাছে স্টকে আছে হয়তো। তো সে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সম্ভাব্য কোশ্চেন দিয়ে প্র্যাকটিস ক্লাস চলবে, যাতে করে সমস্যা না হয়, সাথে মক টেস্টের সুবিধা থাকে। আবারও বলছি, এর মধ্যে সমস্ত কিছু মানে লাইভ ক্লাসের এই এখনো পর্যন্ত তোমাদের মাইক বন্ধ রয়েছে, কিন্তু এর পরবর্তীতে মাইক্রোফোন খোলা থাকবে। অর্থাৎ তোমরা লাইভ ক্লাসে টিচারের সাথে, ম্যাডামের সাথে ডিরেক্ট কথা বলতে পারবে। লাইভ ক্লাসে সরাসরি ম্যাডামের সাথে কমিউনিকেট করতে পারবে, তোমাদের যে কোনো সমস্যা ম্যাডামকে সরাসরি বলতে পারবে। ঠিক আছে, কোনো বাধা থাকবে না। 2 নম্বর, রেকর্ডিং ক্লাস পিডিএফ, মানে প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ড থাকবে, সাথে এফেক্টিভ পিডিএফ স্টাডি মেটেরিয়াল, মক টেস্টের সুবিধা থাকবে, প্র্যাকটিস ক্লাস থাকবে। কমপ্লিট প্রিপারেশন বলতে যা যা বোঝায় আমি এখানে সব ক্ষেত্রে নাম্বার দেওয়া আছে। যারা ইউপিআই তে পেমেন্ট করবে, এই নাম্বারটাতে পেমেন্ট করো, 9330372977। 4 জায়গাতে নাম্বার দেওয়া আছে, যে 9330372977 2 জায়গা, এটা 3 নম্বর জায়গা একই নাম্বার 9330372977। 4 নম্বর জায়গা 9330372977, একটাই নাম্বার। আর বলবো এই নাম্বারটাকে অবশ্যই সেভ করে রাখবে, এই নাম্বারের থ্রু দিয়ে তোমার সাথে সমস্ত রকম কমিউনিকেশন হবে। এছাড়া এখানে কিউআর কোড দেওয়া থাকছে, কিউআর কোড দিয়েও পেমেন্ট করতে পারো। গুগল পে, ফোন পে কিউআর কোড রয়েছে। সব ক্ষেত্রে ব্যাংকিং নেম দেখাবে জুনিয়র মাস্টার, সব ক্ষেত্রে ব্যাংকিং নেম দেখাবে জুনিয়র মাস্টার, তুমি যেখান থেকে পেমেন্ট করো না কেন। এছাড়া এখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দেওয়া আছে, যারা অ্যাকাউন্ট নাম্বার থ্রু দিয়ে ট্রানজাকশন করবে সেটাও করতে পারো। সব ক্ষেত্রে ব্যাংকিং নেম দেখাবে জুনিয়র মাস্টার। তুমি ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারো, যে কোনো ইউপিআই দিয়ে আছে, বা স্ক্যানার দিয়ে বা কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে পারো, বা ব্যাংক ডিটেলস দিয়ে পেমেন্ট করতে পারো। সব ক্ষেত্রে ব্যাংকিং নেম দেখাবে জুনিয়র মাস্টারজি। পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে রাখবে। নেক্সট বলে রাখি কিভাবে প্রসেস হবে। পেমেন্ট কমপ্লিট করার পর পেমেন্ট তুমি যে কোনো কারোর থেকে করতে পারো, তোমার পরিচিত যে কেউ, রিলেটিভ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার, যে কোনো কারোর থেকে পেমেন্ট করতে পারো। পেমেন্টের স্ক্রিনশটটা তোমার থেকে, অর্থাৎ যে ক্যান্ডিডেট তার নাম্বার থেকে আমাকে পাঠাবে। এই নাম্বারটাতে, যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ 9330372977, এই নাম্বারে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠাবে। রাত 12টার পর আমি পেমেন্ট কনফার্ম করে তোমাকে একটা গুগল ফর্ম পাঠাবো। গুগল ফর্মের মধ্যে বেসিক ইনফরমেশন থাকবে, নাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, কোয়ালিফিকেশন, এরকম বেসিক কিছু ইনফরমেশন থাকবে। এক্সট্রা কোনো ইনফরমেশন থাকবে না। যে ফর্মটা ফিল আপ করতে 1 মিনিটেরও কম সময় লাগবে। ঠিক আছে, কোনো রকম সেন্সিটিভ কলাম থাকবে না, যে রিলিজিয়াস কি রয়েছে, সেক্স কি, এসব থাকবে না। শুধু থাকবে, আবারও বলে দিচ্ছি, নাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, কোয়ালিফিকেশন, এই কলামগুলো থাকবে। আদার্স কোনো সেন্সিটিভ কোনো কিছু থাকবে না। 1 মিনিটেরও কম সময় লাগবে গুগল ফর্ম ফিল আপ করতে। এই পর্যন্ত দায়িত্ব তোমার। তোমার দায়িত্ব কি কি? পেমেন্ট করা, নাম্বার 2 পেমেন্টের স্ক্রিনশটটাকে পাঠানো, আর নাম্বার 3 গুগল ফর্ম যেটা তোমার সাথে শেয়ার করা হবে, রাত্রের মধ্যে শেয়ার করা হবে, সেটা তোমাকে ফিল আপ করে দেওয়া। এই পর্যন্ত তোমার দায়িত্ব। বাকি দায়িত্ব আমার, আমি তোমাকে গ্রুপে জয়েন করে আমি তোমাকে ইনফর্ম করে দেবো। এর জন্য মানে তোমাকে আর আলাদা করে কোনো মেসেজ বা কোনো কিছু করতে হবে না। অলরেডি গ্রুপ ক্রিয়েট হয়ে রয়েছে, মানে নতুন গ্রুপের কথা বলছি। এই তার মধ্যে এই সমস্ত কিছু পেয়ে যাবে, প্লাস সিলেবাস সংক্রান্ত যা কিছু রয়েছে, বা সিলেবাস, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সবকিছু ওর মধ্যে স্টক করা থাকবে। মানে 2016 যে কমপ্লিট যে কোশ্চেনটা যেটা রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলতে তো এটাই, সেই কোশ্চেনটা তোমাদের কাছে থাকবে। সিলেবাসটা সম্পূর্ণভাবে ওর মধ্যে দেওয়া থাকবে, বা ওর মধ্যে সবকিছু পেয়ে যাবে। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। এর পরবর্তীতে তোমাদের কাছে মাইক্রোফোন খোলা থাকবে, সবসময় যেন মাইক্রোফোন খোলা থাকবে। তোমরা চাইলে যে কোনো সময় মানে ম্যাডামকে কোশ্চেন করতে পারবে লাইভ ক্লাসে। তোমার দিক থেকে মাইক্রোফোন এখন খোলা আছে,
যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো, যদি কারো কোনো কোশ্চেনে কিছু জিজ্ঞাসা থাকে করতে পারো। আবারও বলছি, যাদের মনে হচ্ছে দরকার রয়েছে বা যাদের মনে হচ্ছে আমি বা আমরা তোমাদেরকে পারবো সাহায্য করতে, তাহলে এসো, কারণ বিশ্বাসটা ভীষণভাবে দরকার। ঠিক আছে, আমাদের যে হয় না এরকম যে ধরো জ্বর সর্দি কাশি মাথা ব্যথা বা যাই কিছু, আমাদের কেউ না কেউ পরিচিত ডাক্তার কাকু আছে, ডাক্তার কাকু, ডাক্তার জেঠু, ডাক্তার মামা, এরকম কেউ না কেউ আছে। তো তুমি তার কাছে গেলে দেখবে অনেকটা ভালো হয়ে যাচ্ছ, কোথাও বা 50%, কোথাও বা 70%, বাকি 30% ওই ঔষধ দিয়ে সারাচ্ছে। তো এরকম ব্যাপারটা, মানে এরকম টাইপের ভরসা যদি পাও তবে তুমি এসো, বা তবে কিন্তু পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দেবো। আর যদি ভরসা না পাও তাহলে তো মেজো সেজো তারা তো রয়েছে, ওদের কাছে চলে যাও, অসুবিধা নেই, বা সেলফ স্টাডি রয়েছে, তোমাদের দিক থেকে যেরকম যা সুবিধা। আমার দিক থেকে বা আমার দিক থেকে কাউকে পার্সোনালি ফোন বা মেসেজ করা হবে না। তুমি যে গ্রুপে আছো শুধু গ্রুপেই ইনফর্ম করা হবে মাত্র, কাউকে পার্সোনালি ফোন বা মেসেজ পর্যন্ত করা হবে না, কখনো এরকমটা দেখতেও পাবে না। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে পার্সোনালি ফোন করে নিতে পারো, বা এখন মাইক্রোফোন করা আছে, তোমরা চাইলে কথা বলতে পারো, লাইভে তোমরা কথা বলতে পারো। এর পরবর্তীতে মাইক্রোফোন, হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি যে ফার্স্ট আমাকে একটু ইনস্টলমেন্ট একটু বলবেন, যে ফার্স্ট ইনস্টলমেন্ট 600, একটু ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। বলে দিচ্ছি, যদি তুমি ওয়ান টাইমে যাও তাহলে 1899, তাহলে তোমার জন্য ইনস্টলমেন্ট নেই। আর তুমি যদি ওয়ান টাইমে না যাও তাহলে তোমার জন্য ইনস্টলমেন্ট, মানে তুমি সেক্ষেত্রে কোর্স ফি কিন্তু এইটা দাঁড়াবে, টোটালটা কোর্স ফি এটা দাঁড়াবে। যেখানে ফার্স্ট ইনস্টলমেন্ট বলা আছে 600 টাকা, দ্বিতীয় ইনস্টলমেন্ট বলা আছে 2000 টাকা, আর তৃতীয়টা বলা আছে 1399 টাকা, এই রয়েছে। অর্থাৎ তুমি যদি আচ্ছা ওয়ান টাইমে যাও তাহলে তোমার জন্য ইনস্টলমেন্ট নয় কিন্তু, এই জায়গাটা আচ্ছা বোঝার চেষ্টা করো। মানে ওয়ান টাইম পেমেন্ট করে দিলে তারপর আবার ইনস্টলমেন্ট দিতে হচ্ছে এরকম না, তার জন্য এখানে অথবা লেখা রয়েছে, দেখো অথবা লেখা রয়েছে। কেউ ওয়ান আচ্ছা টাইমে যাচ্ছ তো তার জন্য ইনস্টলমেন্ট নয়। আচ্ছা স্যার, বাকি যদি আর কারো কোনো হ্যাঁ আরেকটা কোয়েশ্চেন ছিল। আমাদের যে যে সমস্ত বাংলা তথ্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো কি পিডিএফ আকারে আমাদের দেওয়া হবে কোয়েশ্চেনগুলো? একদম পিডিএফ আকারেই যাবে, হ্যাঁ। আচ্ছা, মানে প্রতিটা প্রশ্ন মানে চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে খুঁটিয়ে খুঁটিয়ে যে প্রশ্নগুলো হয় সেগুলো কি আমাদের দেওয়া হবে? মানে এই 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 ক্লারিফিকেশনটা একটু আমাকে করে দিলে ভালো হয়। দেখো মানে আমি একদম আবারও নিখুঁত বলছি, ভাবে। ম্যাডাম ম্যাডাম ডিটেলস নোটস দিয়ে দেবেন, মানে নোটস বলতে যেমনটা তোমরা আজ দেখলে পিডিএফ যেমনটা দেখলে এরকম যাবে। আর কিছু যাবে বইয়ের নোটস, মানে যেগুলো হচ্ছে বিভিন্ন রকমের, ধরো তোমার ধরো কোনো কাব্য হ্যাঁ, বুঝতে নাটক পারছি। সাহিত্য, হ্যাঁ যেগুলো পিডিএফ অরিজিনাল বইয়ের পিডিএফ, এই দু হ্যাঁ রকম পিডিএফ তোমাদের কাছে যাবে। এক হচ্ছে হ্যাঁ, মানে বইয়ের পিডিএফ, আর দু নম্বর হচ্ছে গতকাল একটা দেখবে তোমাদের গ্রুপে একটা পিডিএফ শেয়ার করেছে, ঠিক ওই হ্যাঁ রকম হ্যাঁ হ্যাঁ। পিডিএফ যাবে, বা আজকেও ম্যাডাম যেটা দেখিয়ে পড়ালেন ঠিক এই রকম পিডিএফ তোমাদের কাছে যাবে। আর এই একটা কথা কি পিডিএফ স্যার বলুন তো, সব বই তো আমাদের কাছে নেই। এবার এক একজনের কাছে এক এক রকম বই আছে, তো বইয়ের পিডিএফটা শুনে খুব ভালো লাগলো যে মানে আমরা পড়তে পারবো, জানতে পারবো। সব তো মুখস্থ বিদ্যার উপর হবে না, কিছু তো বুঝেও পড়তে হবে তো। হ্যাঁ, ঠিক আছে, আমি তো থ্যাংক ইউ বলছি স্যার। প্রচুর বইয়ের পিডিএফ এর সাপোর্ট থাকবে, প্রচুর। আমি খুব কম করে বললেও 30-35টা তুমি ধরে নাও, আমি কম করে বলছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর যদি আর কারো কোনো কোশ্চেন থেকে বলতে, হ্যাঁ বলো। স্যার, পেমেন্টটা কিভাবে করতে হবে? এই নাম্বারে করতে পারো, বা কিউআর কোড দিয়েও পেমেন্ট করতে পারো। আচ্ছা আচ্ছা, কখন করতে হবে? আজকের মধ্যে করে দেবে। আচ্ছা, আর যদি আজকে আমি তো বললাম যে আজ যদি 2899 টাকা একবারে পেমেন্ট না করতে পারো তাহলে 600 টাকা পেমেন্ট করে রাখো। তারপরে তোমার কাছে পুরো 3 দিন সময় থাকছে, আগামীকাল শনিবার, পরশুদিন রবিবার, তারপর দিন সোমবার। এই সোমবার রাত 9টায় ক্লাস, তার আগে বাকি টাকা পেমেন্ট করে দিলেই হবে, কোনো এক্সট্রা ফিজ লাগবে না। আচ্ছা স্যার, একটা কথা বলবো, সপ্তাহে কদিন ক্লাস হবে? সপ্তাহে আমি আগে জানিয়েছি 2 দিন করে ক্লাস হবে ইনিশিয়ালি, এবার এই ক্লাসটা আমি 3 দিন করে দেবো, যাতে করে আচ্ছা, সেই অসুবিধাগুলো ঠিক না। আছে, দুদিন হলেই যথেষ্ট স্যার, কারণ পড়তেও তো হবে না। একদম। যে এবং আমি এও জানিয়েছি যে আমি যদি ধরে নিই যে 3 মাস পরে পরীক্ষা হচ্ছে বা 3 মাসের মাথায় পরীক্ষা হচ্ছে, তাহলে 2 মাসের পর একটা এক্সট্রা থাকবে যে ক্লাসটাতে প্র্যাকটিস ক্লাস, যেখানে যা কিছু কোশ্চেন মানে যা কিছু টেক্সট বা যা কিছু পড়ানো হলো তার রেসপেক্টে শুধুমাত্র এমসিকিউ, মানে পুরো 1.5 ঘন্টার ক্লাস অনলি এমসিকিউ ডিসকাশন হচ্ছে এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো।
আর ঠিক যদি আছে। কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। এর পরবর্তীতে মাইক্রোফোন খোলা থাকবে, তোমরা চাইলে যে কোনো সময় ম্যাডামের সাথে কমিউনিকেট করতে পারো। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। স্যার বলছি বুক লিস্টটা একটু যদি ম্যাডাম দিয়ে দিত, আজকে বললো কিন্তু সেটা সবটা লিখে সারতে পারেনি, তাড়াতাড়ি বলেছে, এবার ওই বুক লিস্টটা দিয়ে একটু। দেবে, এগুলো যখনই ক্লাস শুরু হবে বা ম্যাডাম যখনই করবেন দিয়ে দেবে, অসুবিধা নেই। হ্যাঁ, ওটা তো আনতে হবে, জোগাড় করতে হবে, এর জন্য আগে দিয়ে দিলে ওটা আমার পেমেন্ট করা আছে। হ্যাঁ বুঝতে পেরেছি, একটু ওয়েট করে যাও, ম্যাডাম দিয়ে দেবে, নিশ্চয়ই দিয়ে দেবে। আমি আবারও বলছি, প্রচুর বইয়ের পিডিএফ গ্রুপে চলে যাবে, প্রচুর পিডিএফ গ্রুপে চলে যাবে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আর যদি কারো কোথাও কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আদারওয়াইজ ক্লাসটা আমি এই পর্যন্ত রাখবো। যারা পেমেন্ট করছো পেমেন্টের প্লিজ স্ক্রিনশটটা পাঠিয়ে রেখো, যারা পেমেন্ট করছো পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে রেখো। আমি জানিয়ে রাখি যে আগামীকাল থেকে কিন্তু কোর্স ফি বেড়ে যাবে, অর্থাৎ আজ যারা পেমেন্ট করছে আর আগামীকাল যারা পেমেন্ট করবে বেড়ে যাবে। একটু যারা গ্রুপে পুরনো রয়েছে, যারা লাস্ট 2-4 দিন 10 দিনের মেসেজ দেখেছো, তারা এই জায়গাটার সাথে খুব ভালো রিলেট করতে পারবে আমার এই লাস্ট কথার সাথে। আগামীকাল থেকে কোর্স ফি আবারও বেড়ে যাবে। যারা গ্রুপে রয়েছে লাস্ট এক সপ্তাহের, মানে তুমি যে বাংলা গ্রুপে রয়েছো সেই গ্রুপে যদি এক সপ্তাহের মেসেজ দেখো, তাহলে বুঝতে পারবে আমার এই কথার সাথে যে হ্যাঁ কোর্স ফি বেড়ে যাচ্ছে কিনা। আমি সোজা সাপটা কথা বলা পছন্দ করি। কোথাও দেখো লেখা নেই যে 10,000 টাকা কোর্স ফি, তারপরে গিয়ে আগামীকাল ঈদ রয়েছে তার জন্য 50% ডিসকাউন্ট, আর যারা আজকে পেমেন্ট করবে তাদের জন্য আরো 50% ডিসকাউন্ট দিয়ে আমি বললাম 1899 টাকা। আমি এই ছলনাবাজিতে বিশ্বাস করি না, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আর আমাদের কোনো ডিসকাউন্ট বলে কিছু হয় না, আমাদের কোর্স ফি বাড়ে। এই কোর্স ফি বাড়ে এই ব্যাপারটা বোধহয় খুব ভালো রিলেট করতে পারবে যারা লাস্ট এক সপ্তাহে গ্রুপের নোটিশ গুলো দেখেছো বা মেসেজ গুলো দেখেছো, যে কোর্স ফি বাড়ে না কমে, এটা তুমি গ্রুপের মেসেজ দেখলে বুঝতে পারবে। তাই বলবো যে যাদের দরকার রয়েছে ইমিডিয়েট অ্যাকশন নাও, আগামীকাল থেকে কোর্স ফি আবারও বেড়ে যাবে। যা কিছু থাকছে আজ রাত পর্যন্তই। আমি বলবো যে যদি 1899 টাকা একবারে পেমেন্ট না করতে পারো, 600 টাকা পেমেন্ট করে রাখো, বাকি থাকছে 2299 টাকা, যেটার জন্য তোমার কাছে পুরো 72 ঘন্টা সময় থাকছে, 3 দিন 72 ঘন্টা সময় থাকছে। তো তুমি 3 দিনের মধ্যে পেমেন্ট করে দিলেই হলো, অর্থাৎ 9th জুন রাত 9টায়, সোমবার রাত 9টায় প্রথম ক্লাস, তার আগে পেমেন্ট করে দিলেই হবে, কোনো এক্সট্রা ফিজ লাগবে না। যদি আর কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আমি এই পিডিএফটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো, বা কিউআর কোড গুলো আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি। বন্ধ করো। যদি কারো কোনো কোশ্চেন থাকে স্যার আপনাদের কোচিং সেন্টারটা কোন জায়গায়, লোকেশনটা একটু বলবেন? লোকেশন হাওড়া, ক্লাস পুরোপুরি অনলাইনে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। হাওড়া। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আমি এই পিডিএফটা সহ বাকি সবকিছু গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আরো একবার মনে করে দিচ্ছি, আগামীকাল থেকে কোর্স ফি আবারও বেড়ে যাবে। যারা লাস্ট এক সপ্তাহে গ্রুপের মেসেজ গুলো দেখেছো, তারা এই কথাটার সাথে বা এই লাইনটার সাথে খুব ভালো রিলেট করতে পারবে যে কোর্স ফি বাড়ে না কমে। অন্যান্য জায়গাতে তুমি ডিসকাউন্ট পাবে, সারা বছরে ডিসকাউন্ট রয়েছে। আজ অমাবস্যা তার জন্য ডিসকাউন্ট, কাল পূর্ণিমা তার জন্য ডিসকাউন্ট। আমাদের ওরকম টাইপের কোনো কিছু না, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ড কাজ করি। যারা অ্যাটলিস্ট গ্রুপে কিছু দিনের জন্য অন্তত পুরনো কিছু রয়েছে, তারা এই ব্যাপারগুলো বুঝতে পারবে। আর আবারও বলছি, ম্যাডামের ক্লাস আমি নেব না, আমার সাবজেক্ট বাংলা নয়, আমি বাংলা জানি না, কিন্তু ক্লাসের বাইরে যা যা মেন্টাল সাপোর্ট দেওয়া দরকার তা থাকবে। অ্যাটলিস্ট মাসে অন্তত একবার বা 3 সপ্তাহে একবার আমি তোমাদের সাথে বসবো, মাসে একবার বা 3 সপ্তাহে একবার 1 ঘন্টার ক্লাস হলো আমি তোমাদের সাথে বসবো, যে অ্যাটলিস্ট সেখান থেকে তুমি কিছু না কিছু এনার্জি পাবে, আমি এটুকু বলতে পারি। যদি আর কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো, মাইক্রোফোন খোলা আছে। আদারওয়াইজ আমি ক্লাসটা এই পর্যন্ত রাখবো। আশা করি আর কারো কোথাও কোনো কোশ্চেন নেই। আমি এগুলো গ্রুপে শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো ওখান থেকে। থ্যাংক ইউ, গুড নাইট।